আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা একটু কমেন্টে জানিয়ে ফেলো যে আমার ভয়েসটা ক্লিয়ার কিনা এবং লেখা ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা। আমাকে দুইটা জিনিস এনশিওর করো যে আমার ভয়েসটা ক্লিয়ার কিনা এবং লেখা ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা। আমাদের আজকের চ্যাপ্টারটা হচ্ছে পর্যাবৃত্ত গতি। তো আমরা এই চ্যাপ্টারটার হচ্ছে সব কিছু শেখার চেষ্টা করব। যেমন আমাদের সাথে যুক্ত আছে আফিফা তৃষা। ওয়ালাইকুম আসসালাম। তোমরা সবাই একটু চালু চালু জানিয়ে ফেলো যে আমার ভয়েসটা ক্লিয়ার আছে কিনা এবং লেখা ক্লিয়ারই দেখতে পাচ্ছ কিনা। আমি অরণিকে দেখতে পাচ্ছি, মারজান বিনতে আবু বকরকে দেখতে পাচ্ছি। একটু দ্রুত তোমরা জানিয়ে ফেলো যে আমার ভয়েসটা ক্লিয়ার কিনা এবং লেখাও ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা। একটু তাড়াতাড়ি জানিয়ে ফেলো। ভাইয়ারা একটু তাড়াতাড়ি জানিয়ে ফেলো যে আমার ভয়েসটা ক্লিয়ার কিনা এবং লেখাও ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা। একদম হচ্ছে আফিফা তৃষা, ভাই রিমেম্বার মি। হ্যাঁ হ্যাঁ, রিমেম্বার ইউ। আপনি মানে অল ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে হচ্ছে পড়া শুরু করে ফেলবো। তারপর হচ্ছে কুয়াশা আমাদের সাথে যুক্ত আছে। কুয়াশা, আচ্ছা কুয়াশা হচ্ছে কুয়াশা মনে হয় আগের ক্লাসে ছিল না, আমরা আজকের ক্লাস কুয়াশাকে পেয়েছি। তৃষা আছে আমাদের সাথে। তো আমরা তাহলে আর লেট করব না, হ্যাঁ আমরা তাহলে ক্লাসটা শুরু করে ফেলতে পারি। হ্যাঁ, তো আমাদের আজকের চ্যাপ্টারটা হচ্ছে পর্যাবৃত্ত গতি। তো পর্যাবৃত্ত গতির আগে আমরা বেসিক শিখবো, তারপরে হচ্ছে যে এরকম টাইপের অনেক ম্যাথ আছে আমরা সেগুলো সলভ করব। তো নামটা শুনি তুমি বুঝতে পারতেছো নিশ্চয়ই এখানেও কোনো পিরিয়ডিকের কোনো ব্যাপার স্যাপার আছে। হ্যাঁ, তো আমরা চলো শুরু করে ফেলি। হ্যাঁ, তো টপিকটা কি? পর্যাবৃত্ত গতির টাইপ ওয়ান। টাইপ ওয়ানটা কী হবে? বেসিক। টাইপ ওয়ানটা হচ্ছে বেসিক। টাইপ ওয়ান বেসিক। তো নাম শুনি তুমি বুঝতে পারতেছো নিশ্চয় কোনো জিনিস পিরিয়ডিক হবে, কোনো জিনিস কিছুক্ষণ পর পর রিপিটেড হবে। ঠিক আছে, রিপিটেড হইতে পারে যেমন একটা সাইন ওয়েভ। সাইন ওয়েভ, সাইন ওয়েভের ক্ষেত্রে কি হয়, একটা নির্দিষ্ট সময় পর পর তার ভ্যালুটা রিপিটেড হয়। হ্যাঁ, এই যে এখান থেকে ধরো একটা জার্নি সে শুরু করলো, সে এখানে এসে গিয়ে একবার তার জার্নিটা কমপ্লিট করলো, তাহলে এখান থেকে এতটুকু আসছে তার যে টাইমটা লাগলো সেটা হচ্ছে টি, বা এটাকে আমরা পর্যায়কাল বলে থাকি। পর্যায়কাল একটা ফর্মুলা আছে, টি ইজ ইকুয়াল টু 1/f। তারপর এখান থেকে এতটুকু সে যত দূরত্ব অতিক্রম করলো সেটাকে আমরা ল্যামডা বলে থাকি। দূরত্বটাকে বলি ল্যামডা আর সময়টাকে বলি পর্যায়কাল। গেল। এখন এই যে সে এই পয়েন্টটাতে আসলো, আসার পর কিন্তু তার রিপিটেশন কিন্তু শুরু হয়েছে। সে দেখো এখানকার তার জার্নিটা এবং এখানকার জার্নিটা কিন্তু পুরো সেম টু সেম। তাহলে আমরা বলতে পারি পর্যাবৃত্ত গতি হচ্ছে এমন একটা গতি যে নির্দিষ্ট সময় পর পর নির্দিষ্ট স্থান অতিক্রম করে। তো এটার অনেক ধরনের উদাহরণ আছে, যেমন হচ্ছে তোমার ফর এক্সাম্পল নাম্বার 1 হচ্ছে ঘড়ির কাঁটার গতি। ঠিক আছে, ঘড়ির কাঁটা। তোমরা কয়েকটা উদাহরণ বলো দেখি কমেন্টে, পর্যাবৃত্ত গতির কয়েকটা উদাহরণ বলো। ঘড়ির কাঁটা, তারপরে হচ্ছে গিয়ে তোমার যে গ্রহগুলো যে ঘুরতেছে সেটার গতি হতে পারে। হ্যাঁ, গ্রহের গতি, গ্রহের গতি। তারপরে হচ্ছে তোমার পেন্ডুলাম, পেন্ডুলাম। তো এগুলো কিসের উদাহরণ? এগুলো পর্যাবৃত্ত গতির উদাহরণ। রিয়েল লাইফে আরও এরকম অনেক ধরনের উদাহরণ পাওয়া যেতে পারে। এখন আমি যে ওয়েবটা আঁকছি এটা হচ্ছে কি একটা সাইন ওয়েভ। হ্যাঁ, তো সাইন ওয়েভের সাথে কজ ওয়েভের যদি আমরা একটা তুলনা করি, সাইন ওয়েভ সবসময় শুরু হয় এখান থেকে আর কজ ওয়েভ শুরু হয় উপর থেকে। ম্যাক্সিমাম ভ্যালু দেখো, এটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম ভ্যালু, ধরো এটা +1 আর এটা হচ্ছে মিনিমাম ভ্যালু ধরো -1। তো সাইন ওয়েভটা শুরু হয় 0 থেকে আর শেষ হয়, দেখো শুরু হয়েছে 0, তারপর সে ম্যাক্সিমাম বন্ধু পৌঁছালো, আবার সে 0-তে এসে পৌঁছালো, আবার সে কি এখানটাতে আবার 0-তে এসে পৌঁছালো। তার মানে 0 +1 -1 0 এভাবে রিপিট হতে থাকে। বাট কজটা কিন্তু 0 থেকে শুরু হয় না, কজ শুরুই হয় কি ম্যাক্সিমাম থেকে, +1 থেকে শুরু হয়। ঠিক আছে, তো +1 থেকে শুরু হয়ে এই যে এখানে যেমন ম্যাক্সিমামে পৌঁছাইছিল তুমি ডট ডট যে লাইন টানো, কজের ক্ষেত্রে এখানে এসে মিনিমামে গিয়ে পৌঁছাবে। ক্লিয়ার? আবার ও কী কাজ করতেছিল, এই যে এখানে 0-তে ছিল, আবার এখানে হচ্ছে গিয়ে তোমার মিনিমাম ছিল, এখানে গিয়ে 0 ছিল। তো আমি যদি এভাবে যদি লাইনগুলো টানি, যদি আমি বর্ধিত করি তাহলে হচ্ছে কজের ওয়েভটা খুব সুন্দর মতো আঁকতে পারবো। ঠিক আছে, এই হচ্ছে কজের ওয়েভ। তাহলে কজ ওয়েভের সাথে সাইন ওয়েভের বেসিক পার্থক্যটা কোন জায়গায়? এটা শুরু হয়েছে গিয়ে 0 থেকে। হ্যাঁ, যেমন হচ্ছে সাইন 0 ডিগ্রির মান হচ্ছে গিয়ে 0।
হ্যাঁ, আর কজের ক্ষেত্রে এটা 0 কখন আসছে বলো তো? এটা 0 আসছে এই জায়গাটায়, তো এটা হচ্ছে গিয়ে 90 ডিগ্রি, π/2। কেন এটা 90 ডিগ্রি? কারণ কজ 90 ডিগ্রির মান হচ্ছে গিয়ে 0। তাহলে খেয়াল করে দেখো দুইটা ভ্যালু কখন সমান হয়? যখন তাদের ডিফারেন্সটা 90 ডিগ্রি হয়। হ্যাঁ, এই যে 90 - 0, তাহলে আমরা এটা বলতে পারি দশা পার্থক্য কত হবে? 90 - 0, তাহলে দশা পার্থক্য আমরা 90 ডিগ্রি বলতে পারি। তাহলে সাইনের সাথে কজের যে পার্থক্যটা, দশার যে পার্থক্য, সেটা হচ্ছে 90 ডিগ্রি অথবা π/2। এটাকে আমরা ম্যাথের ভাষাতেও চাইলে প্রকাশ করতে পারি। ম্যাথে তোমরা ত্রিকোণমিতিতে কিন্তু পড়ছিলা। ত্রিকোণমিতি কি পড়ছিলা? যে অল সাইন ট্যান কজ। মনে করে দেখো, সাইনকে যদি আমরা 90 ডিগ্রি, হ্যাঁ ধরো যে π/2 - থিটা করি, তখন কিন্তু সেই সাইনটা কি হয়ে যায়? কস থিটা হয়ে যায়। তাহলে এখান থেকেও কিন্তু আমরা চাইলে ব্যাখ্যাটা দিয়ে দিতে পারি যে সাইনের সাথে কজের সম্পর্কটা হচ্ছে 90 ডিগ্রি ফেজ ডিফারেন্স। ঠিক আছে? আচ্ছা, সাইকেলের চাকা, আফিফা বলছে সাইকেলের চাকা। হ্যাঁ, সাইকেলের চাকাও হয়। সবাইকে ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, সুরাইয়া জান্নাত আমাদের সাথে যুক্ত আসো, মার্জিয়া দিনা আমাদের সাথে যুক্ত আসো। হ্যাঁ, আমি কয়েকজন নতুন মুখ দেখতে পাচ্ছি তোমাদেরকে। তোমাদের মধ্যে কারা কারা আলফার একটু বইলো তো, আলফার কি কেউ আসো? তোমাদের নতুন নতুন মুখ আমি দেখতে পাচ্ছি, দেখে অনেক ভালো লাগলো। তো ইনশাল্লাহ আমরা আজকের ক্লাস খুব সুন্দরভাবে পর্যাবৃত্ত গতির প্রথম অধ্যায় শেষ করবো। আজকে কিন্তু পর্যাবৃত্ত গতি পুরোটা শেষ হবে না। হ্যাঁ, তোমাদের পর্যাবৃত্ত গতির উপর আমি 2টা ক্লাস রাখছি, মানে এই কোর্সে একটু রিল্যাক্স মুডে আমরা শেষ করবো, বেশি তাড়াহুড়োর মধ্যে শেষ করবো না, কারণ তোমাদের সময় আছে, ভার্সিটি অ্যাডমিশন যথেষ্ট সময় আছে। আমরা সময় নিয়ে সব A to Z পড়বো। ঠিক আছে? সো আগে বেসিকগুলো ক্লিয়ার করে নিই। সো আমাদের এই বেসিকটা ক্লিয়ার হলো। এখানে একটা প্রশ্ন আসছে, দেখো ঢাকা বিশ্ববিদ্যালয় 2019-20 সালের, খুব পুরান প্রশ্ন না। হ্যাঁ, এটা আবার শাস্ত্রেও কিন্তু 2007-8 সালে আসছে। প্রশ্নটা হচ্ছে সরল ছন্দিত গতিতে স্পন্দনরত দুটি কণা সরণ x1 = a sin ওমেগা টি এবং x2 = a cos ওমেগা টি, যে কোনো সময় এদের মধ্যে দশা পার্থক্য কত? আমি এইটার উত্তর অলরেডি দিয়ে দিছি, বেসিক বোঝানোর সময় দিয়ে দিছি যে সাইন এবং কজ এর মধ্যে দশা পার্থক্য হচ্ছে 90 ডিগ্রি বা π/2। সো দ্য কারেক্ট আনসার ইজ π/2। ক্লিয়ার? সো দ্য কারেক্ট আনসার ইজ π/2। ঠিক আছে? এই যে আমাদের আনসারটা কত হচ্ছে? π/2 আসতেছে। ওকে, আচ্ছা, এখন আমরা পরবর্তী এমসিকিউতে চলে যাব। নেক্সট এমসিকিউতে বলা হয়েছে যে একটি সরল দোলন গতির বিস্তার হচ্ছে 1 মিটার, আদি দশা হচ্ছে 0 ডিগ্রি এবং 1 মিনিটে তার 120 বার কম্পন হয়। প্রশ্ন হচ্ছে ওই সরল দোলগতির সমীকরণ কোনটি? এটাও বেসিকের মধ্যেই পড়ছে। কিভাবে? যে সরল দোলগতির একবারে বেসিক যে ইকুয়েশন, সেটা হলো x = a sin ওমেগা টি। তোমাকে জানতে হবে কোনটার মিনিং কি। x মানে হচ্ছে সরণ, এ মানে বিস্তার, ওমেগা মানে কৌণিক কম্পাঙ্ক। কৌণিক কম্পাঙ্ক আমরা হচ্ছে নিউটন ও বলবিদ্যা চ্যাপ্টার, এটার নাম দিয়েছিলাম কৌণিক বেগ, আর এই চ্যাপ্টারটার নাম দিব হচ্ছে কৌণিক কম্পাঙ্ক। আর টি মানে হচ্ছে সময়, তার যতটুকু সময় লেগেছে। ঠিক আছে? তো এই সকল ডাটাগুলোর দিকে তাকায় আমরা ভ্যালুগুলো বসাই দিব। আর আদি দশা জিনিসটা কি? আদি দশা হচ্ছে গিয়ে যদি তুমি আগে থেকে যদি কোনো একটা ডিস্টেন্স যদি তোমার অতিক্রম করা থাকে, তখন সেক্ষেত্রে প্লাস ডেল্টা আসে। হ্যাঁ, তখন সেক্ষেত্রে ওমেগা টি প্লাস ডেল্টা আসে, তখন সেক্ষেত্রে ওমেগা টি প্লাস ডেল্টা আসে। হ্যাঁ, তাহলে এই ডেল্টাটাই হচ্ছে আদি সরণ। আশা করি তোমাদের এই বেসিকটা পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে। হ্যাঁ, এটা জাস্ট একটা ইকুয়েশন আর কিছুই না। এই ইকুয়েশন আমরা এখন ডাটাগুলো বসায় দিব। তো ফার্স্ট অফ অল স্যারের সমীকরণ চাইছে, তার মানে এক্স চাইছে, তার মানে লিখে ফেলি এক্স সমান সমান, এখানে এ মানে হচ্ছে বিস্তার, বিস্তারের মানটা কত দেখো তো, বিস্তারের মানটা 1, তাহলে তুমি বসায় দিবা 1। হ্যাঁ, তারপর সাইন লিখবা। এবার ওমেগা, ওমেগা মানে হচ্ছে কৌণিক কম্পাঙ্ক। এখন কৌণিক কম্পাঙ্ক এখানে তোমার দেয় নেই, কৌণিক কম্পাঙ্ক বের করার একটা টেকনিক আছে, যদি তোমার টাইম দেওয়া থাকে। দেখো 1 মিনিট দেওয়া আছে, তোমার টাইম দেওয়া আছে এবং হচ্ছে 120 বার এটাও দেওয়া আছে। টেকনিকটা হচ্ছে একটা ফর্মুলা, সেটা হলো ওমেগা সমান সমান 2πn ডিভাইডেড বাই টি। এই ফর্মুলাটা তোমাকে মুখস্থ রাখতে হবে। কৌণিক কম্পাঙ্ক সমান সমান মানে কি? 2πn/t। এখন তোমার প্রশ্ন, এই ফর্মুলা কই থেকে আসছে ভাইয়া? এটা ফর্মুলাটা আসছে হলো ওমেগা সমান সমান 2π/t, এখান থেকে আসছে। ঠিক আছে? এই টি মানে হলো, টি মানে পর্যায়কাল, টি মানে হলো t/n, এই nটা উপরে উঠে যায়, উপরে উঠে গেলেই তো এটা আসে। ক্লিয়ার? তাহলে এটাও আমাদের একটা ফর্মুলা। তাহলে এখান থেকে তো আমাদের ওমেগা আরামসে বের হয়ে যাবে, তাই না? এই যে ওমেগা, ওমেগা সমান সমান তাহলে আমরা কত লিখতে পারি? 2πn ডিভাইডেড বাই টি, আমরা এইভাবে লিখে ফেলতে পারি। আবার একটা জিনিস খেয়াল করে দেখো, এই ভ্যালুটা যদি আমরা বের করে নেই, পাশে কিন্তু আরেকটা টি আছে। হ্যাঁ, এই যে এখানে দেখো, এখানে কিন্তু আরেকটা টি আছে। তো এই টিটা তাহলে আমাদের পাশে রয়ে যাবে, তাই না? আচ্ছা, তারপর প্লাস ডেল্টা, ডেল্টার মান কি? আদি দশা। এখানে আদি দশার কোনো মান হচ্ছে নাই, মানে 0 ডিগ্রি, 0 ডিগ্রি হলে তো সেটা লেখার কোনো প্রয়োজন নাই। তাহলে আমরা যে কাজটা করবো, এই পার্টটুকু বাদ দিয়ে দিব, তাহলেই তো হয়ে যায়, তাই না? আচ্ছা, নেক্সট কাজ কি? নেক্সট কাজ হচ্ছে তোমার ভ্যালুগুলো জাস্ট বসায় দেওয়া। এইখানটাতে কি ঘটনা ঘটতেছে যে
তোমার ওই 120 বার কম্পন হয়েছে। 1 মিনিটে কতবার কম্পন হয়েছে? 120 বার কম্পন হয়েছে। তাইলে তোমার কাজ হলো এখন পুরো জিনিসটা বসায় দেওয়া, বসায় দিলেই তুমি সঠিক উত্তরটা পেয়ে যাবে। তো চলো আমরা বসায় দিই 1 × sin 2π। হ্যাঁ, ওমেগা সমান সমান 2 পাই n ডিভাইডেড বাই টি। n এর মানটা দিয়ে দিছে হচ্ছে 120, ঠিক আছে। আর এটা কতবার হচ্ছে, কত সেকেন্ডে এটা দুলছে? এটা হচ্ছে কি 1 মিনিটে। তো এই টি আর এই টি তো অ্যাকচুয়ালি কাটাকাটি চলে যাচ্ছে, এই টি আর এই টিটা তো অ্যাকচুয়ালি কাটাকাটি চলে যাচ্ছে, তাই না? আচ্ছা, তো এর কাটাকাটি যদি চলে যায় তাহলে তো ভালোই হলো, আমরা এখানে বসানোর কোনো প্রয়োজনই পড়তেছে না নিচে, তাই না? আমাদের তো বসানোর কোনো প্রয়োজনই পড়তেছে না। তাহলে আনসারটা কিন্তু বের হয়ে গেল। আনসারটা হচ্ছে sin 240π, ঠিক আছে। এইটা আমাদের উত্তর এসে পড়তেছে। ক্লিয়ার? 1 মিনিটে 120 বার কম্পন দেয়। আমি লাইনটা তোমাদেরকে আরেকবার বুঝাই যে কোনো একটা জিনিস 1 মিনিটে 120 বার কম্পন দেয়। তো এখান থেকে আমরা ওমেগা কিভাবে বের করছি? ওমেগা সমান সমান 2π ডিভাইডেড বাই টি, আবার টি সমান সমান t/n, n উপরে চলে গেছে, n এর মান হচ্ছে তোমার 120 এবং টি এর মানটা অ্যাকচুয়ালি কত ছিল? 60 ছিল। তো এই টি এর সাথে ওই টিটা অ্যাকচুয়ালি কাটাকাটি চলে গেছে, দ্যাটস ওয়াই আমাদের আনসারটা 240π আসতেছে। সো এটা উত্তরটা কি হবে? sin 240π। ক্লিয়ার? আচ্ছা, এখন এটা অপশনে দেখো, এটা উত্তর নাই, তাইলে তুমি কি কাজ করবা? এটা তো তাহলে তোমার ব্ল্যাঙ্ক আর কি, ঠিক আছে। এর উত্তরটা অপশনে আমরা পাচ্ছি না। হ্যাঁ, তাহলে আশা করি তোমাদের এটা পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে। এখানে উত্তরটা কিন্তু আমরা পাচ্ছি না। এখানে ওনারা যেটা দিয়েছে, ওনারা হচ্ছে টি দিয়ে গুণ করে নেয়। ওমেগার মান কিন্তু আমরা চাইলে আরামসে বের করতে পারি। দেখো ওমেগা সমান সমান কত ছিল? 2π, n এর মানটা হচ্ছে তোমার 120 আর টি এর মানটা হচ্ছে 60। তাহলে কাটাকাটি যদি করি, 60 আর 120 কাটাকাটি করলে কিন্তু 2 হয়। তাহলে এখানে কিন্তু 4π আসে। দেখো 4π আসছে এখানে। আচ্ছা, ঠিক আছে, তার মানে এই তো তোমরা অনেকেই বের করে ফেলছো ওমেগা সমান সমান 4π, তোমরা এটা অনেকেই বের করে ফেলছো, ঠিক আছে। আচ্ছা, এখানে কাহিনীটা আসলে হইছেটা আসলে কোন জায়গায়? এখানে কাহিনীটা হইতেছে তুমি 240π এটা তুমি আনসার লিখে ফেলছো। হ্যাঁ, এটা একটা আনসার। এখন প্রশ্ন হইতেছে যে আনসার তো টি আকারে রেখে দিছে। আনসার কি কাজ করছে? টি আকারে রেখে দিছে। এটা একটা আনসার কিন্তু হয়, কিন্তু এটা অপশনে নাই। এখন তাহলে কি করবা? এখন তুমি হচ্ছে টি আকারে এখন প্রকাশ করার চেষ্টা করবে। তুমি যেটা করছো, আমি যেটা করছি, এটা কিন্তু কারেক্ট, এটা কিন্তু ভুল না, এটা তোমার কারেক্ট, ঠিক আছে। কিন্তু এখন কাহিনীটা হইতাছে এই টিটা আসলে কি মিন করতেছে। এই টিটা যদি মিন করা হয় যে আপনি টি সময় পর নির্ণয় করবেন, তাহলে কিন্তু এই টিটা আর এই টিটা কিন্তু মিলবে না। আমি রিপিট করি তোমাদেরকে, এই টি আর এই টি কি সবসময় কাটাকাটি করা যাবে? উত্তর হচ্ছে না, সবসময় কাটাকাটি করা যাবে না। এই দুইটার মধ্যে একটা পার্থক্য আছে। এই টিটা হচ্ছে তোমার ওমেগা বের করার টি, আর এই টিটা হচ্ছে তুমি যত সেকেন্ড পরে নির্ণয় করবা সেটার টি। সো দুইটা টি কখনো কখনো সমান হতে পারে, কখনো কখনো সমান নাও হতে পারে। তার মানে এটা কিন্তু একটা আনসার হয়, কিন্তু এটা অপশনে নাই। তাহলে আমাদের কি কাজ করতে হবে? এখন সমান না এরকম ধরে আমরা ম্যাথ করব। তাহলে এখানে যে ম্যাথটা করছি, এখানে কি ম্যাথ করছি বলো তো? টি সমান ধরে আমরা ম্যাথটা করছি। এখন আমরা তো আগে থেকে জানতাম না অঙ্ক কেমনে করতে হবে, তাই না? আমরা কি অঙ্ক মুখস্থ করবো? না। তো এইভাবে করে উত্তর মিলতেছে না। তাহলে যেই কাজটা করব, আরেকটা উত্তর বের করার জন্য আমরা টি দুটাকে আলাদা ধরবো। টি দুইটা আলাদা মানে কি? এইখানে টিটা হচ্ছে, নিচের টিটা হচ্ছে ওমেগা বের করার টি, আর এখানের টিটা হচ্ছে যত সেকেন্ড পরে সার বের করতে বলবে সেটার টি। এই দুটোকে আমরা আলাদা ধরবো। সমান ধরলে উত্তর যেটা আসে সেটা অপশনে নাই। এখন আমরা অসমান ধরবো। ক্লিয়ার? তো চলো আমরা এখন অসমান ধরি। অসমান ধরলে কিরকম দাঁড়ায়? যে x সমান সমান 1 sin, তখন কি হবে? 2πn/t, এটা পুরোটাই হচ্ছে ওমেগা, এটার পুরোটার মানে হচ্ছে 4π। তাহলে তুমি 4π লিখে ফেলো, আর এই টিটাকে আলাদা টি ধরো, তাহলে এখানে আলাদা টি থেকে যাবে। ক্লিয়ার? তখন সেই ক্ষেত্রে তোমার উত্তরটা কি দাঁড়াচ্ছে? sin 4πt থাকতেছে। ক্লিয়ার? এটা হবে আনসার। তাহলে এটা কখন? টি আলাদা ধরে আমি দুইভাবে করে দিছি, এবার তোমাদের এই এক্সামে যেটা আসে আর কি। ক্লিয়ার? টি যদি সমান হয় তাহলে উত্তর হবে sin 240π, আর যদি সমান না হয় তখন উত্তর কিন্তু মিলে যাচ্ছে। দেখো sin 4πt এর সাথে মিলে যাচ্ছে। ক্লিয়ার? এখন স্যারে যেভাবে প্রশ্ন দিবে, স্যারে যেভাবে অপশন দিবে, তোমাকে সেইভাবে অঙ্ক করতে হবে। ক্লিয়ার? আচ্ছা, আমরা এখন পরবর্তী ম্যাথে চলে যাব। এই যে বেসিক ইকুয়েশন থেকে কয়েকটা ম্যাথ আসছে, এটা রাজশাহী ইউনিভার্সিটিতে আসছে। আমি আবারও বলি, তোমাদের এই কোর্সটা শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য প্রযোজ্য না। এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি তোমার রাজশাহী ইউনিভার্সিটি, তারপর জিএসটি, হ্যাঁ, এগুলোরও অনেকাংশে কিন্তু কভার হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, তো সরল দোল গতি, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা চ্যাপ্টার থেকে কয়টাই প্রশ্ন আসছে আমার বলো?
কারণ আমি যদি শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন সলভ করি তাহলে তো তোমার ক্লাস 1 ঘন্টাও লাগবে না, 1 ঘন্টার 40 মিনিটের মধ্যে পুরো ফুল ক্লাস শেষ হয়ে যাবে। এর জন্য আমরা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো প্রশ্নগুলো বেশি করে পড়াবো। রাজশাহী ইউনিভার্সিটির অনেক প্রশ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো আছে, জিএসসির অনেক প্রশ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো, এর জন্য ওগুলোও সলভ করবো। একটি সরল দোলগতি সম্পূর্ণ একটি কণা গতির সমীকরণ এত, এই গতির পর্যায়কালটা কত। তো তোমাকে আগে এটাকে কম্পেয়ার করতে হবে একবার বেসিক ইকুয়েশনের সাথে। হ্যাঁ, আমাদের বেসিক ইকুয়েশনটা কি ছিল? এক্স ইজ ইকুয়াল টু এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা, এটা ছিল আমাদের বেসিক ইকুয়েশন। এখন আমরা বের করবো হচ্ছে পর্যায়কাল মানে কি? বড় হাতে টি। এখন বড় হাতে টি বের করা যায় যদি তুমি ওমেগা বের করতে পারো, এখান থেকে ওমেগা আরামসে বের করা যাবে। ওমেগা মানে কি? টি এর যে সহগ সেটাই হচ্ছে ওমেগা। এখানে টি এর সহগকে π/3, খেয়াল করো পাই আছে এবং 3 আছে, তাহলে আমরা এটা বলতে পারি ওমেগা সমান সমান π/3। এখন ওমেগা থেকে আরামসে বড় হাতে টি বের করা যায়। ওমেগা ইজ ইকুয়াল টু 2π/T ইজ ইকুয়াল টু π/3। পাই কেটে দাও, তাহলে যদি কোনাকুনি গুণ করে দাও তাহলে টি সমান সমান 6। সো এইটাই হচ্ছে আমাদের কারেক্ট আনসার। ওকে, সো দ্য কারেক্ট আনসার ইজ 6, টি ইজ ইকুয়াল টু 6 সেকেন্ড। তাহলে এটা আমরা দাগায় ফেলি, টি ইজ ইকুয়াল টু 6 সেকেন্ড। আমি তোমাদেরকে বলি তোমরা কমেন্টে উত্তর দিতে থাকবা, তোমরাও কমেন্টে উত্তর দিতে থাকবা। আচ্ছা ঠিক আছে, নেক্সট কোশ্চেনে আমরা চলে যাই। আমরা এখনো কিন্তু বেসিকটাই পড়তেছি। হ্যাঁ, পর্যাবৃত্ত গতি সরল সন্ধিত গতি সম্পন্ন একটি কণার গতির সমীকরণ y = 5 sin ওমেগা টি প্লাস ডেল্টা। আদি সরণ যদি 2.5 সেন্টিমিটার হয় তাহলে আদি দশা কত? এটা ভালো একটা প্রশ্ন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের লেটেস্ট প্রশ্ন 21-22 সালে। তো প্রশ্নটা যদি আমরা সলভ করতে যাই, ফার্স্টে লিখে ফেলি y = 5 sin ওমেগা টি প্লাস ডেল্টা। এখানে ডাটাগুলো কিন্তু অনেক কিছু দিয়ে দিছে, যেমন হচ্ছে আদি সরণটা দিয়ে দিছে, তোমার ডেল্টা দিয়ে দিছে। হ্যাঁ, আদি সরণ হচ্ছে গিয়ে তোমার কি y। হ্যাঁ, তারপরে আর আদি দশা হচ্ছে ডেল্টা, মনে রাখবা আদি দশা হচ্ছে গিয়ে ডেল্টা। হ্যাঁ, আর আদি সরণটা হচ্ছে গিয়ে y। এখন আদি সরণ মানে কি? যদি তোমার টি এর মান 0 হয় তাহলে যে সরণ সেটাই আদি সরণ। টি এর মান যদি 0 হয় তাহলে তুমি যে y পাবা এটাই তোমার আদি সরণ। এখন কখনো কখনো এখানে স্যারে x লিখে, কখনো কখনো y লিখে, ঘাবড়ানোর কিচ্ছু নাই, x আর y একই কথা, দুইটাকেই সরণ বোঝায়। তাহলে আমরা আগে চলো আদি দশা মানে কি সেটা তো জানি, কিন্তু আদি কি সরণ কি সেটা জানতাম না, সেটা এখন জেনে গেলাম। তাহলে এইভাবে লিখতে পারি t = 0 হলে আমরা কি পাবো? y এর মানটা পাবো হলো 2.5, আদি সরণটা পাবো 2.5, তাহলে y এর মানটা হবে 2.5। মনে রাখবে এটা সেন্টিমিটার এককে, যা লিখবে সব সেন্টিমিটার এককে, কারণ এখানে প্রশ্নে দেখো এখানে সেন্টিমিটারে দিচ্ছে। ঠিক আছে, তাইলে আমাদের থাকতেছে হচ্ছে 5, তারপরে সাইন, হ্যাঁ ওমেগা টি এর মান তো 0, কারণ আমি তো আগেই বলছি টি = 0 হলে, প্লাস ডেল্টার মানটা কি আমরা বের করবো, আদি দশাটাই আমরা বের করবো, ডেল্টাটাই আমরা বের করবো। ঠিক আছে, তাহলে এটা লিখতে পারি যে 2.5 আর 5 কে দুই পাশে নিয়ে যাই, 2.5 / 5 করলে কত? হাফ হয়, তাহলে হাফ ইজ ইকুয়াল টু সাইন ডেল্টা। তাহলে তোমরা তো জানো সাইন কতর মান হাফ, সাইন 30 ডিগ্রির মান হাফ, তাহলে কারেক্ট আনসারটা হবে 30 ডিগ্রি। আই রিপিট, তোমরা যারা পারবা তোমরা অঙ্কটা করে কমেন্টে আনসার দিয়ে দিবা। তাহলে আমার সাথে চেক করতে পারবা। নেক্সট কোয়েশ্চেন, একটি ঘড়ির মিনিটের কাটার কম্পাঙ্কটা কত? তো কম্পাঙ্ক মানে হচ্ছে এফ। তো এফ এর বেসিকটা কি ছিল? এফ হইতেছে গিয়ে টি এর উল্টা, দ্যাটস ইট। এখানে আমি যা পড়াচ্ছি সব বেসিক পড়াচ্ছি এখনো। তো টি এর মানটা আমরা জানি। হ্যাঁ, ঘড়ির মিনিটের কাটার ক্ষেত্রে টি হবে গিয়ে 1 ঘন্টা, সে 1 ঘন্টা পর পর রিপিটেশন হয়। তো এগুলো মেডিকেলের জন্য আসে। হ্যাঁ, আমি এখন তোমাদের ছক করে দিই যে হচ্ছে কাটা, এখানে নাম দিচ্ছি হলো কাটা, আর এখানে নাম দিচ্ছি হচ্ছে টি। ওকে, তো ফার্স্ট অফ অল আমরা শিখবো সেকেন্ডের কাটার জন্য। সেকেন্ডের কাটাটা কি ঘটনা ঘটে? ও 60 সেকেন্ড পর পর আগের জায়গায় রিপিট করে। তো আমরা চলো আগে একটা ঘড়ি আগে বের করি। হ্যাঁ, ধরো হচ্ছে যে কোনো একটা ঘড়ি, ক্লক। হ্যাঁ, আমি ধরো হচ্ছে ক্লক একটা বের করি, ধরো যে কোনো একটা ক্লক। এই যে এই ক্লকটার দিকে আগে একটু ফোকাস করি। এই ক্লকের কি দেখতে পাচ্ছ? ঘন্টার কাটাটা 5-এ আছে। হ্যাঁ, তারপরে মিনিটের কাটাটা 12-এ আছে এবং সেকেন্ডের কাটাটা 1-এর ঘরে আছে। এখন এই যে 1-এর ঘরে আছে, ও যদি ঘুরে আবার 1-এর ঘরে আসতে চায় সেকেন্ডের কাটাটা, তাহলে ওর কতক্ষণ লাগবে? 1 মিনিট লাগবে। তাহলে এটা বলতে পারি যে সেকেন্ডের কাটা 60 সেকেন্ডে আগের জায়গায় ব্যাক করে। তাহলে এটি তো তার বড় হাতে টি। ক্লিয়ার? তাহলে টি হচ্ছে সেকেন্ডের জন্য 60 সেকেন্ড। এবার আসুন মিনিটের কাটা 12 ঘরে ছিল, ও ঘুরে আবার 12 ঘরে কখন আসবে? যখন বিকাল 6টা বাজবে। এটা ধরো বিকাল 5টা, ও আবার পুরোটা ঘুরে সে কি বিকাল 6টাতে গিয়ে আগের জায়গায় সে ব্যাক করবে। তাহলে এটাকে আমরা বলতে পারবো কি যে মিনিটের ক্ষেত্রে আমাদের টি এর মান হচ্ছে 60 সেকেন্ড, তোমার 1 ঘন্টা বা 3600 সেকেন্ড।
এবার আসি ঘন্টার কাঁটা। ঘন্টার কাঁটা 5-এ ছিল, অর্থাৎ বিকাল 5টা। সে পুরো ফুল ঘুরবে, সে যখন বিকাল 5টা থেকে বিকাল 6টা হবে, তারপর হচ্ছে সন্ধ্যা 7টা, রাত 8টা, এরকম করে 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 সে আবার পাছা ঘরে আসবে ভোর 5টায়। ক্লিয়ার? তাহলে ঘন্টার কাঁটা 12 ঘন্টা পর আবার আগের জায়গায় ব্যাক করবে, তাহলে সেটা কি হবে 12 আওয়ার। তাহলে আমরা 3টা পেয়ে গেলাম, এখন এই 3টা লিখে ফেলবো। তাহলে সেকেন্ডের জন্য কত পেলাম? সেকেন্ডের জন্য পেলাম হচ্ছে 60 সেকেন্ড। তারপরে মিনিটের জন্য পেয়ে গেলাম 1 আওয়ার, বা এটাকে আমরা 3600 সেকেন্ড বলতে পারি। এবং ঘন্টার জন্য পেয়ে গেলাম 12 আওয়ার, 12 ইন্টু 3600। এটা আর ওই তোমার ফুল ভ্যালু দরকার নেই, কারণ কাটাকাটি চলে যায় তো উপর নিচে, হ্যাঁ, এই জন্য ফুল ভ্যালুটা লাগে না। এরই মাধ্যমে আমাদের এটা জানা হয়ে গেল। এখন এই অঙ্কটার মধ্যে এটা বসিয়ে দিব। তাহলে 1 ডিভাইডেড বাই টি এর মান কত ছিল বলো দেখি? যেহেতু মিনিটের কাটা বসে 3600। তুমি এখানে একটা বিপদে পড়বা, এই ভ্যালুটা তোমার পক্ষে হাতে হাতে করা সম্ভব না ক্যালকুলেটর ছাড়া। কিন্তু যদি তোমাদের দিয়ে দেয়, যেমন যে ইউএসটিতে 17-18 সালে আসছে, যে ইউএসটিতে ক্যালকুলেটর অ্যালাউড ছিল 2020 সালের আগে, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়তে অ্যালাউড না। ঢাকা বিশ্ববিদ্যালয় 15-16 সালে তো ক্যালকুলেটর অ্যালাউড ছিল না। তাহলে এখান থেকে আমরা কিভাবে সলভ করতে পারি ক্যালকুলেটর ছাড়া? এটা সলভের ওয়ে হলো আগে অপশনের দিকে তাকানো। এখানে অপশনগুলো দেখো 10⁻1, 10⁻2, 10⁻4। সো আমরা পাওয়ারের দিকে ফোকাস করব। হ্যাঁ, মানে এক্সাক্ট আনসার বের করা পসিবল না, কিন্তু কত হতে পারে সেটা একটা অ্যাজাম করা পসিবল। তুমি যে কাজ করবা, এখানে যত ডিজিট থাকবে তুমি তার চেয়ে বেশি ডিজিট দিবা, 1 ডিজিট বেশি নিবা। যেমন 3600 কয়টা ডিজিট? 4টা ডিজিট। তুমি উপরে 5টা ডিজিট বানানোর চেষ্টা করবা। তো তোমার তো অলরেডি একটা 1 আছে, তো তুমি যদি এক্সট্রা এটাকে 10⁻4 দিয়ে যদি তুমি উপর নিচে গুণ করো, 10⁻⁴ হচ্ছে -4 দিয়ে যদি তুমি উপর নিচে গুণ করো, তাহলে কিন্তু অনেক কিছু পেয়ে যাবা। মানে কি? মানে ব্যাপারটা হচ্ছে যে তোমার এখানে হচ্ছে 3600। হ্যাঁ, আমি উপরে কি করলাম? 10,000 লিখলাম। এখন তোমার সাথে খটকা লাগবে, মানে কি? ছিল 1, আপনি লিখছেন 10,000। আমি অ্যাকচুয়ালি 10⁻4 দিয়ে উপরে গুণ করছি। এখন উপরে যদি গুণ করি, উপরে যদি আমি 10⁻4 দিয়ে গুণ করি, নিচেও তো 10⁻4 দিয়ে গুণ করতে হবে, তাই না? কারণ হরলব তো ব্যালেন্স রাখা লাগবে। ক্লিয়ার? তাহলে আমি নিচেও কি করবো? 10⁻4 দিয়ে গুণ করে ফেলবো। ওকে, আচ্ছা। তো 10⁻, যেহেতু 4 নিচে আকারে আছে, এটাকে আমরা পাশে 10⁻⁻4 লিখে দিতে পারি। আর উপরে হচ্ছে 10,000, নিচে হচ্ছে 3600। তো তুমি চাইলে এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কেটে দিতে পারো। তাহলে 100/36। তাহলে তোমার থাকতেছে কত? 100/36। এবার কমন সেন্স ইউজ করো। 36-এর নামটা তো সবাই পারো। 36 36 36 গুণ 72, 3 36 কত? 100 বেশি হয়ে যাবে। তার মানে দুষ্টামি করলাম, 36-এর নামটা কেউ পারো না। বাট এটা তো কমন সেন্স অ্যাপ্লাই করে আমরা জানতে পারলাম যে 100/36 এর মান 3 হবে না, 3-এর চেয়ে ছোট হবে। কারণ কি? 36কে তুমি 3 দিয়ে মাল্টিপ্লাই করো, 36 ইন্টু 3 কত হবে? 318। তো 8 হাতে থাকে 1, 3 দিয়ে কেন 10, 108 হয়ে যায়। 100 পার হয়ে যাচ্ছে, তাহলে আমাদের আনসার 3 হবে না, 3 একটু ছোট হবে, 2.8 হবে, 2.7 হবে। এক্সাক্ট আমরা জানি না, বাট মোটামুটি এরকম কিছু একটা হবে। আমরা মনে মনে ধরো কাছাকাছি 2.8 ধরলাম। হ্যাঁ, 2.8 ধরলাম। তাহলে আনসারটা কত আসতেছে? 2.8 × 10⁻4। দেখো, আমি কিন্তু কোনো ক্যালকুলেটর ব্যবহার করি নাই, না করেই এই অঙ্কটা তো দিতে পারলাম। এখন তুমি কিন্তু খুঁজবা 10⁻⁻4 একটাই মাত্র অপশন, বাকিগুলো হবেই না জীবনে, কারণ এগুলো পাওয়ারই তো মিলতেছে না। তাহলে দ্য কারেক্ট আনসার ইজ 2.78 × 10⁻⁻4। তো তোমরা একটু দ্রুত কমেন্টে জানিয়ে ফেলো, বুঝতে পারছো কিনা। আচ্ছা, কমেন্টে হচ্ছে একটু দ্রুত জানিয়ে ফেলো পুরোপুরি বুঝতে পারছো কিনা। আমরা হচ্ছে এখন পরবর্তী ম্যাথে চলে যাচ্ছি, যে সরলসন্ধিত গতিশীল একটি বস্তুর বিস্তার যদি এত হয়, দোলনকাল যদি এত হয় এবং বেগ যদি এত হয়, তাহলে বস্তুটির সরণ কত? এখন এইখানে কাহিনীটা কি? কাহিনীটা এখানে হচ্ছে তোমাকে বেগ দিয়ে দিছে। হ্যাঁ, বেগ দিয়ে দিছে। তো বেগ যদি দেওয়া থাকে, তাহলে সেক্ষেত্রে নতুন টপিকে আমরা চলে আসবো। এই অঙ্কটা আমরা করবো কখন? নতুন টপিকটা। হ্যাঁ, নতুন টপিক অর্থাৎ বেগটা শেষ করার পর, বেগ টপিকের সামনে আছে, সেটা শেষ করার পর আমরা এখানে ব্যাক করব। নেক্সট হচ্ছে টাইপ 1-এরই আরেকটা অংশ, টাইপ 1-এর বি আমি নাম দিছি, সেটা হচ্ছে সিম্পল হারমোনিক মোশন। ফর্মুলাটা হচ্ছে T = 2/m/k। ফর্মুলাটা দেখো, T = 2/m/k। এখানে m মানে হচ্ছে ভর এবং k মানে হলো স্প্রিং ধ্রুবক। k মানে কি? স্প্রিং ধ্রুবক। হ্যাঁ, এটা ছোট্ট একটা ফর্মুলা, এটা দিয়ে এখন কিছু ম্যাথ সলভ করে ফেলবো। যেমন কোন স্প্রিংয়ের এক প্রান্তে তুমি m ভরের একটা বস্তু ঝুলাইলা, এটি 0.08 মিটার প্রসারিত হয়। বস্তুটি একটু টেনে ছেড়ে দিলে তার পর্যায়কাল কত? তার মানে t দিয়ে ম্যাথটা করে ফেলো, T = 2π√m/k। তো যদি আমরা লিখি যে m এর মান কত? m এর মান mই আছে, ঠিক আছে? এক প্রান্তে এত মিটার m ভরের একটি বস্তু ঝুলালে, হ্যাঁ,
তাহলে এমকে যদি আমি এম লিখে দিই, এবার কে কে নিয়ে যদি কাজ করি, ঝুলালে এটি 0.08 মিটার, হ্যাঁ এখানে 0.08 এম প্রসারিত হয়। এখানে একটা কনফিউশনে ক্রিয়েট হলো যে স্যার এই এমটা কি আসলে মিটার কিনা, এই এমটা কি মিটার নাকি এই এমটা এই এম, একটা কনফিউশন ক্রিয়েট হয়েছে না, কারণ আমি তো এম এর ডাটা জানি না, আমি তো এম এর ডাটা জানি না। সো এখানে ভালো লেভেল একটা কনফিউশন ক্রিয়েট হয়েছে। এটা এমনও হতে পারে এই এমটাই এই এম, এটা হতে পারে, কারণ এটা ছাড়া তো তুমি এম এর মান জানো না, তুমি তো এটা ক্যালকুলেশন করতে পারবে না। সো এই কে এর মানটা আগে আমাদের বের করে নিতে হবে। এই কনফিউশনে ক্লিয়ার করা সম্ভব যদি তুমি আগে কে নিয়ে একটু কাজ করো, ঠিক আছে? তো একটা ফর্মুলা আছে, ফর্মুলাটা হচ্ছে এফ ইজ ইকুয়াল টু কে এক্স। এই ফর্মুলা নিয়ে কাজ করলে তুমি বুঝে ফেলবা এই এমটাকে মিটার বোঝাচ্ছে নাকি এই এমটা দ্বারা এই এম বোঝাচ্ছে। তো এফ ইজ ইকুয়াল টু কে এক্স, এটা একটা ফর্মুলা। তো এফ মানে কি, যতটুকু বল প্রয়োগ হয়। তো এইখানে একটা বস্তুকে তুমি ঝুলায় রাখছো, একটা বস্তুকে যদি তুমি কিছু একটাতে ঝুলায় রাখো, তখন সে কতটুকু বল প্রয়োগ করে, তার ওজন সমান বল প্রয়োগ করে, অর্থাৎ এমজি। তাহলে এইখানে যে এফ আছে, এই এফটা কত হয়ে যাবে, এমজি হয়ে যাবে। তাহলে এমজি ইজ ইকুয়াল টু কে এক্স। তাহলে এখান থেকে যদি কে বের করি, কে সমান সমান কত দাঁড়ায়, এমজি ডিভাইডেড বাই এক্স। এবার কে এর মানটা এখানে বসায় দাও, তাইলে তুমি টের পাবা যে এই এমটা কি মিটার নাকি এমটা এই এম, ঠিক আছে? তাহলে আমরা লিখে ফেলি এমজি ডিভাইডেড বাই এক্স। ওকে, তাহলে এই এম এ এম কিন্তু কাটাকাটি চলে যায়, খেয়াল করো, এ এম এম কাটাকাটি চলে যায়। তাহলে কি থাকে, তোমার উপরে এক্স চলে যায় আর নিচে জি থাকে, হ্যাঁ, এক্স বাই জি। তাহলে তোমার আনসারটা কি হবে দেখো, টি ইকুয়াল টু টোয়াইস বাই রুট ওভার এক্স বাই জি। আচ্ছা, তো এক্স মানে কি, যতটুকু তোমার প্রসারিত হয়েছিল, হ্যাঁ, তাহলে প্রসারিত হয়েছিল কতটুকু, তোমার হচ্ছে গিয়ে 0.08, হ্যাঁ, আর জি এর মানটা হচ্ছে 9.8। এখন এই ম্যাথটা তোমার পক্ষে হাতে করা সম্ভব না, এটা ক্যালকুলেশন হাতে হবে না। এটা কোথায় আসে দেখো, যে ইউএসটিতে আসছে ক্যালকুলেটর অ্যালাউড ছিল, সিলেট এগ্রিকালচারে আসছে ক্যালকুলেটর অ্যালাউড ছিল। সো এখানে যে দুইটা ভার্সিটিতে আসছে, দুইটা ভার্সিটি ক্যালকুলেটর অ্যালাউড ছিল। এটা তোমার পক্ষে হাতে করাটা খুব টাফ, এটা তোমার পক্ষে হাতে করা আসলেই খুব টাফ, হ্যাঁ, এবং এটা আসবে না, ডিউতে আসবে না। তোমার প্রশ্ন তাহলে এটা কেন শিখাইতেছে ভাই, ম্যাথ শিখাইতেছি, তোমার ক্যালকুলেশন কি শিখতে হবে? সব অঙ্কের কি ক্যালকুলেশন শেখার কোনো দরকার আছে? দরকার নাই। যেগুলো ক্যালকুলেটার ছাড়া হাতে করা যায় শুধুমাত্র সেগুলোই ঢাবিতে দিবে। তাহলে এতটুকু শিখে ফেলছি, দ্যাটস ইট। ওকে, তারপরে যদি কারো শিখতে যদি মন চায়, তখন তুমি একটা কাজ করতে পারো, উপর নিচে 100 দিয়ে গুণ করে ফেলতে পারো। আমি দুনিয়ার মোটামুটি সব ক্যালকুলেশন তোমাদের করে দিতে পারবো। এখন কোনোটা কম সময় লাগবে, কোনোটা বেশি সময় লাগবে, তো আমি জানি না এটা কত সময় লাগবে। আমি একটা কাজ করতে পারি, উপর নিচে 100 দিয়ে গুণ করে ফেলতে পারি। তো উপরে হবে 8, নিচে হবে কত, তোমার 98 কে 100 দিয়ে গুণ করলে 980 হয়, ঠিক আছে? রুট ওভার এখানে 8 ভাগ 980। তো আমি চলো সলভ করার চেষ্টা করি, আমি জানি না কতটুকু কি পারবো। হ্যাঁ, আমি একটা কাজ করতে পারি, আমি 8 ভাগ 980 তো বের করতে পারবো না। আমি একটা কাজ করতে পারি, সেটা হলো 8কে নিচে নিয়ে যেতে পারি, হ্যাঁ, তাহলে 1 ডিভাইডেড বাই 980 ডিভাইডেড বাই 8, এটা করতে পারি। 980কে যদি 8 দিয়ে ভাগ করি, দেখি কত হয়, 8 1 8, তাহলে 1 থাকে 8 থাকে 8 2 গুণ 16, তাহলে 2 থাকে 0 থাকে, হ্যাঁ, আবার এখানটাতে আমাদের কি থাকতেছে, আবার 8 2 গুণ 16, ঠিক আছে, 4 থাকে, পয়েন্ট আসবে, হ্যাঁ, 0 দিলে 5, তারপর 122.5 এর মতো আসতেছে, ঠিক আছে? তাহলে 122.5 কোথায় হবে, নিচে হবে। তাহলে কত দাঁড়াচ্ছে, আমি আবারও বলি এগুলো আসবে না, এগুলো এক্সট্রা শেখাচ্ছে। তাহলে 2 পাই ইন্টু রুট ওভার 1 বাই কত, 122.5। এখন খেয়াল করো, 122.5কে আমাদের রুট করা লাগবে আগে, হ্যাঁ। তো আমরা সবাই জানি 11কে স্কোয়ার করলে 122 হয়, তাহলে 121 হয়, একই তো, 121 122 প্রায় সমানই ধরা যায়। তাহলে আমরা একটা কাজ করতে পারি, আমরা নিচের এটাকে মনে মনে 121 ধরে যদি ম্যাথটা করি, তাহলে কিন্তু রুটটা করা যাচ্ছে, আদারওয়াইজ এই রুটটা তুমি করতে পারবে না। তাহলে থাকবে হচ্ছে কি তোমার 2 পাই রুট ওভার, হ্যাঁ, রুট তো চলে যাবে, হ্যাঁ, আমরা রুট করে ফেলতেছি, ইন্টু 1 ডিভাইডেড বাই 11। আশা করি ক্লিয়ার হয়ে গেছে। এখন তুমি ক্যালকুলেশনটা করতে পারো, 2 পাই মানে কি, পাই হচ্ছে 3.1416, এর সাথে তুমি 2 দিয়ে গুণ করে দাও, তাহলে কত হবে 6.14 ছিল তো 28 হয়ে যাবে, আর 16 ছিল সেটা 32 হয়ে যাবে, নিচে হচ্ছে 11। তাহলে তোমার আনসারটা কি হবে, 6.28 ডিভাইড বাই 11। তো বোঝা যাচ্ছে আনসারটা একের চেয়ে ছোটো হবে। এখন তুমি অপশন চেক করবা, এটা অপশন চেক করা সম্ভব, ছাড়া তুমি অঙ্কটা করতে পারবা না, হ্যাঁ। 6.25 ডিভাইড তুমি 11, এখন তুমি অপশন চেক করে দেখবা তোমার আনসারটা একের চেয়ে ছোটো কোনটা আছে, এবং এই আনসারটা কোন এককে বেরিয়েছে খেয়াল করে দেখো, এসআই এককে। এসআই একক মানে কি, সেকেন্ড, তাহলে আনসারটা আমাদের সেকেন্ড এককে বেরিয়েছে, তাই না? এখন কথা হলো, আমি তো এক্সাক্টটা বের করতে পারতেছি না, কিন্তু আমার হাতে তো অপশন আছে। তো চলো অপশন চেক করি, আমি আনসার জানি একের চেয়ে ছোটো। তো চলো দেখি, 0.57 আওয়ার, ও মা গোমা, এটা তো হবেই না, কারণ আমাদের আনসারটা সেকেন্ডে বের হয়েছে। তাহলে সেকেন্ডে যদি আনসার বের হয় 0.57 আওয়ার, মানে বুঝছো আমাদের আনসারটা 1 সেকেন্ডের চেয়েও কম। আওয়ার কেমনে হয়, হ্যাঁ, 0.57 আওয়ার মানে বুঝো আধা ঘন্টা বেশি, আধা ঘন্টা বেশি মানে তো ভাই অনেক, আমাদের তো 1 সেকেন্ডের চেয়ে কম হবে, সো এটা আনসার হবে না। তারপরে কি 5.7 সেকেন্ড তো হবেই না, কারণ আমাদের আনসার তো 1 সেকেন্ডের চেয়ে কম। আমাদের অপশন কোনটা দেখাবো, 1 সেকেন্ড কম যেটা আছে সেটাই, তো এটা তো 1 সেকেন্ডের কম না, এটা 1 সেকেন্ডের বেশি। 0.57 মিনিট কিন্তু 1 সেকেন্ডের চেয়ে বেশি, কারণ 0.57 মিনিট মানে কি
হাফ মিনিটের চেয়ে একটু বেশি, হাফ মিনিট মানে কি 30 সেকেন্ড, তাহলে এটাও আনসার হচ্ছে না। সো মিলতাছে কিন্তু শুধুমাত্র এইটা, কারণ 0.57 কিন্তু 1 সেকেন্ডের চাইতে কম। খেয়াল করো, এই যে দেখো 6.28 ডিভাইড বাই তুমি 11 করো, এটা 0.5 এর মতোই আসবে। কারণ কি, তুমি পয়েন্টগুলো বাদ দিয়ে দাও, পয়েন্টগুলো যদি বাদ দিয়ে দাও তাহলে কি থাকে, উপরে 6 থাকে নিচে 11 থাকে। আমরা কি জানি 6 দুগুণ 12, মিলতেছে? দেখো উপরে যদি 6 থাকতো নিচে যদি 12 থাকতো তাহলে আনসারটা কত হইতো, 0.5 হইতো। তাহলে উপরে যদি 6 থাকে নিচে যদি 11 থাকে তাহলে আনসার কত হবে, 0.5 একটু বেশি হবে, তাই না? কারণ তোমার হরটা তো কমে গেছে, হরটা কমে গেলে টোটাল মানটা বেড়ে যাবে। সো এই চোরা টেকনিক থেকে আমরা বের করে ফেলতে পারি আমাদের আনসারটা 0.5 এর চাইতে একটু বড় হবে, 0.5 এর চাইতে একটু বড় অপশন যেটা পাবো 0.57। তো এই হচ্ছে গিয়ে আমাদের চোরা টেকনিক, বিভিন্ন চোরা টেকনিকের মাধ্যমে এই আমরা আনসারটা বুঝে ফেলাম। এখন তোমরা কমেন্টে জানিয়ে ফেলবা কেমন লাগছে এই ক্যালকুলেশন হ্যাকটা এবং বুঝতে পারছো কিনা। আচ্ছা, তো এগুলো তোমাকে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় জিএসসি এর জন্য খুবই হচ্ছে বুস্ট করবে। নেক্সট প্রশ্নটা, একটি স্প্রিংয়ের সাথে ঝুলানো m কেজি ভরের একটি বস্তুর স্পন্দনের পর্যায়কাল 2 সেকেন্ড। তার মানে তোমার ভর যখন m তখন t এর মান হইতেছে কি 2। ঠিক আছে, তাহলে আমরা ফর্মুলা লিখে ফেলি, t ইকুয়াল টু টয়েস পাই, ভর যখন m, t ইকুয়াল টু টয়েস পাই রুট ওভার m বাই k। হ্যাঁ, m বাই k, তো t এর মান তো দিয়ে দিছে 2 সেকেন্ড, তাই না? তাহলে আমরা t এর জায়গায় 2 লিখে ফেলবো, আমরা t এর জায়গায় 2 লিখে ফেলবো। তাহলে 2 ইজ ইকুয়াল টু 2 পাই, তাহলে 2 কাটাকাটি, তাহলে আমাদের থাকতেছে হচ্ছে 1 ইজ ইকুয়াল টু পাই ইন্টু রুট ওভার m বাই k। এটা আমরা রেখে দিলাম, একটু পরে কাজে ব্যবহার করব। পরেরটা কি বলছে, যদি ঝুলন্ত ভরের পরিমাণ 2 কেজি বৃদ্ধি করা হয়। খেয়াল করো, তোমার m এর মানটা 2 বাড়ায় ফেললো। হ্যাঁ, m এর মানটা 2 বাড়ায় ফেললো মানে কি m প্লাস 2। হ্যাঁ, তাহলে স্প্রিংটি পর্যায়কাল 1 সেকেন্ড বৃদ্ধি পায়। স্প্রিংটি পর্যায়কাল আগে ছিল 2 সেকেন্ড, আবার 1 সেকেন্ড বৃদ্ধি পায় মানে কি 3 সেকেন্ড। তাহলে তুমি এখানে 3 লিখবা। ক্লিয়ার? এই সূত্রটাই লিখছি, t ইকুয়াল টু টয়েস বাই রুট ওভার m বাই k। এখানে m এর মান হবে m প্লাস 2, কারণ বলেই দিছে যে তুমি 2 পরিমাণ বৃদ্ধি করছো। k এর মান কিন্তু চেঞ্জ করো নাই, কারণ স্প্রিং তো তুমি চেঞ্জ করো নাই, স্প্রিং তো আগেরটাই। তাহলে এখানে কি থাকবে, k থেকে যাবে। ঠিক আছে, আচ্ছা এখন তোমার কাজ কি? এখন তোমার কাজ হচ্ছে যে দুটো ইকুয়েশন তুমি পাইছো, এই দুটো ইকুয়েশন সলভ করে ফেলা। হ্যাঁ, আচ্ছা তাহলে তুমি যে কাজটা করবা, এটাকে 1 নং দিয়ে রাখতে পারো, এটাকে 2 নং দিয়ে রাখতে পারো, এরপর উভয় পক্ষকে স্কোয়ার করে ফেলতে পারো, তাহলে ম্যাথটা শেষ হয়ে যাবে। তা আমরা চলো উভয় পক্ষকে স্কোয়ার করে ফেলি। স্কোয়ার করলে কত হয়, 1 ইজ ইকুয়াল টু m পাই স্কোয়ার ডিভাইডেড বাই k। এটা থাকতেছে, আমি এটাকে স্কোয়ার করছি। হ্যাঁ, m থাকবে, পাই স্কোয়ার হয়ে যাবে, আর k নিচে থাকবে। এবার ওইটাকে স্কোয়ার করে ফেলো। তো 3কে যদি স্কোয়ার করো তোমার আসবে গিয়ে 9। হ্যাঁ, 2 পাইকে যদি স্কোয়ার করো তাহলে আসবে কত, 4 পাই স্কোয়ার এবং পাশে কিন্তু একটা m প্লাস 2 রয়ে গেছে, আর নিচে কে রয়ে গেছে। ঠিক আছে, তাহলে এটাকে যদি 1 নং দাও, এটাকে যদি তুমি 2 নং দাও, কাটাকাটি করলে দেখো কে কাটাকাটি চলে যায়। হ্যাঁ, আবার পাই স্কোয়ার কাটাকাটি চলে যায়। তো চলে গেলে তুমি যে কাজটা করবা, 2/1 প্রয়োগ করে ফেলবা। ঠিক আছে, তাহলে যদি আমরা প্রয়োগ করি 2/1 যদি আমরা প্রয়োগ করি তাহলে কত হবে, 9/1। 9/1 মানে কত, লিখে 9/1। এবার এটা ভাগে এটা করলে 4 থাকতেছে, m প্লাস 2 থাকতেছে। ঠিক আছে, আর ডিভাইড বাই কত, m। এখন কোনাগুনি গুণ করো, ম্যাথ শেষ। কোনাগুনি গুণ করলে আসতেছে তোমার 4m প্লাস 8 ইজ ইকুয়াল টু কত, 9m। ওকে, অতএব এই 4mটাকে ওই পাশে নিয়ে যাও, তাহলে 5m ইজ ইকুয়াল টু 8, তাহলে m এর মান আসবে কত, 1.6। 8/5 মানে কত, 1.6। তাহলে এখন আমরা অপশনটা খুঁজবো, এই যে অপশন সি এর মধ্যে আছে। সো বিশাল বড় একটা ম্যাথের মাধ্যমে আমরা সলভ করলাম। এখন এইটা রিটার্ন এভাবে করা যেতে পারে, বাট এমসিকিউর জন্য এত বড় ম্যাথ খুবই ঝামেলাদায়ক। তো এটার জন্য আমরা শর্টকাট শিখবো, আমরা শর্টকাট করে ফেলতে পারি। ঠিক আছে, রিটার্নেও চাইলে এটা করা যাবে, সমস্যা নেই। শর্টকাটটা হলো যে আমরা প্রপোর্শনাল সম্পর্কটা ব্যবহার করবো। এখানে কে তো ফিক্সড, তাহলে এখানে টি এর সাথে এম এর একটা সম্পর্ক চলো ডেভেলপ করে ফেলি, যে টি প্রপোর্শনাল টু কত, রুট ওভার এম। হ্যাঁ, আমরা কি জানি, টি ইকুয়াল টু টু রুট ওভার এম বাই কে। তাহলে টি এর সাথে এম এর যদি একটা প্রপোর্শনাল সম্পর্ক আমরা নিয়ে আসি, তাহলে কি দাঁড়ায় হচ্ছে কি তোমার T1/T2 ইজ ইকুয়াল টু রুট ওভার M1/M2। হ্যাঁ, তাহলে T1/T2 ইজ ইকুয়াল টু রুট ওভার M1/M2। T1 মানে হচ্ছে আদি মান, আদি কিন্তু সে কত সেকেন্ড ছিল, 2 সেকেন্ড ছিল, পরবর্তীতে সে 1 সেকেন্ড বাইরে 3 সেকেন্ড হয়েছে, তাই না? তাহলে T1 এর মান তুমি 2 লিখবা, T2 এর মান তুমি 3 লিখবা। ঠিক আছে, আর আদি ভরটাকে তুমি কি ধরছিলা, m ধরছিলা, পরবর্তী ভরটা কত, 2 বেড়ে গেছিল, অর্থাৎ m+2। হ্যাঁ, এখন তোমার কাজ হলো উভয় পক্ষকে স্কোয়ার করে দেওয়া। উভয় পক্ষকে স্কোয়ার করে দিলে কত হয়, 4/9, আর এখানে আসছে তোমার m/m+2। এরপরে যদি কোনাকুনি গুণ করে দাও, কত আসে, 9m ইজ ইকুয়াল টু 4m+8। এই পাশ থেকে এপাশে নিয়ে যাও, তোমার m এর মান দেখে 8 আসে। ওমা, দুই অঙ্কে দেখে 2 রকম উত্তর আসে।
দেখি তো আমার ক্যালকুলেশন কি ঠিক আছে কিনা, আরেকবার বলি, এখানে 2 এখানে 3, তাহলে 4/9 m/m + 2, তাহলে 9m = 4m + 8, ঠিক আছে? ও না, ঠিকই তো আছে, এই পাশ থেকে পাশে তো 5m হয়, m হয় না, 5m হয়, আমার আনসার তো মিলছে। তাহলে দ্য কারেক্ট আনসার ইজ 1.6। এখন খেয়াল করে দেখো এই ম্যাথটা যে করলাম কত সহজে হয়ে গেল না? হ্যাঁ, সো এইটা তোমরা অবজেক্টিভে এইভাবে করবা, আর যদি রিটেনও করো কোনো সমস্যা নাই। এখন তো তোমরা এইচএসসি না, তো আমি 2 নিয়ম শিখায় রাখলাম, ঠিক আছে? এটার মাধ্যমে তোমার ব্রেনও একটা স্টর্মিং হয়ে গেল, বাট আই উইল রিকমেন্ড ইউ টু ফলো দ্য সেকেন্ড প্রসেস। ওকে, সো এটা হচ্ছে গিয়ে প্রসেস 1 এবং এখানে যে শর্টকাটটা করে দিলাম সেটা প্রসেস 2, ঠিক আছে? এখন আমরা চলে যাব আমাদের পরবর্তী ম্যাথে। নেক্সট ম্যাথটা কি বলা হয়েছে, যে স্প্রিংয়ের ঝুলন্ত m ভরের একটি বস্তু পর্যায়কাল যদি 2 সেকেন্ড হয় তাহলে 4m ভরের জন্য কত হবে? সো আগের মতো করে করবা, শর্টকাটে করবা। তো শর্টকাটের কি ছিল, যে আমরা জানি t1/t2 = √m1/m2। তো ডাটাগুলো যদি বসাই দিই, আমাদের আদি পর্যায়কাল ছিল হচ্ছে 2 সেকেন্ড, পরবর্তী পর্যায়কাল আমরা জানি না, সেটা বের করব। তাহলে t1 এর মান যদি 2 বসাই দিই, t2 এর মান তো আমরা জানি না, সেটা বের করব। m1 এর মান হচ্ছে আদি ভর, সেটা হচ্ছে m, আর m2 হচ্ছে পরবর্তী ভর, সেটা হচ্ছে 4m। mm যদি কেটে দেই তাহলে কি দাঁড়ায়, উভয়কে স্কোয়ার করে দাও, 4/t2² = রুটটা চলে যাবে, তখন 1/4 হবে। যদি আমরা ক্যালকুলেট করি তাহলে t2² = 16, তাহলে t2 = 4। সো দ্য কারেক্ট আনসার ইজ 4। ওকে, দ্য কারেক্ট আনসার ইজ 4। তোমরা কিন্তু আনসার দিচ্ছ না, এই আফিফা, কুয়াশা, আনসার দিচ্ছ না কেন? হ্যাঁ, আনসার দিচ্ছে, হ্যাঁ। হ্যাঁ, আফিফা বলতেছিল যদি আপনার রুটিনে ক্লাস শেষ হয়ে যায় তাও বাড়ায়নি। হ্যাঁ, আমি আরও বাড়ায় ক্লাস নেব, সমস্যা নেই। তোমরা কিন্তু কমেন্টে প্রশ্নের উত্তর কিন্তু দিতে থাকবা, ঠিক আছে? আমি অনেকক্ষণ ধরে তোমাদের প্রশ্নের উত্তর পাচ্ছি না। পরবর্তী প্রশ্ন, 2 মিটার পার সেকেন্ড বেগে চলন্ত 4 কেজি ভরের একটি বস্তু স্প্রিংযুক্ত ভরশূন্য ও 100 নিউটন পার মিটার স্প্রিং ধ্রুবক সম্পন্ন বাম্পারের সঙ্গে সংঘর্ষ হয়, স্প্রিংটির সর্বোচ্চ সংকোচন কত? আচ্ছা, কি কি ডাটা দেওয়া দিচ্ছে চলো আমি একটু বের করি। আগে ওর বেগটা ছিল, ভি এর মান ছিল 2 মিটার পার সেকেন্ড, তার মানে তার মধ্যে একটা গতিশক্তি সঞ্চালিত ছিল, যার মধ্যে বেগ আছে তার মধ্যে অবশ্যই গতিশক্তি আছে। তাহলে গতিশক্তির জন্য আমরা ফর্মুলা লিখতে পারি E = ½ mv², ঠিক আছে? E = ½ mv²। তাহলে একটা বস্তু আমি আঁকলাম, এই বস্তুটা কি করতেছিল, এইভাবে আসতেছিল, হ্যাঁ আসতেছিল, আসার পর সে একটি বস্তু স্প্রিংযুক্ত ভরশূন্য এত ও এত স্প্রিং ধ্রুবক, মানে স্প্রিংয়ের কোনো ভর নাই, ভরশূন্য বলতে বস্তুটার ভরশূন্য না, এটা বোঝাচ্ছে হলো স্প্রিংটার ভরশূন্য, ঠিক আছে? এবং স্প্রিংয়ের কে এর মান দিয়ে দিছে, বলছে বাম্পারের সাথে সংঘর্ষ হয়, মানে সহজ বাংলা ভাষায় এখানে একটা স্প্রিং লাগানো আছে, এখানে একটা দেয়াল আছে, হ্যাঁ মনে মনে ধরে নাও, স্প্রিং তো কিছু না কিছুর সাথে লাগানো থাকে, তার বাতাসে ভাইসা থাকে না। তো ও কি করবে, ওর মধ্যে একটা কাইনেটিক এনার্জি ½ mv² ছিল, ও এসে কি করবে, ওকে একটা বাড়ি দিবে। তো বাড়ি দিলে আমরা জানি স্প্রিংটা কি হয়ে যাবে, একবারে এরকম হয়ে যাবে, মিশা যাবে, ঠিক আছে? এই যে এরকম মিশা যাবে, মিশা গেলে ওর মধ্যে অবশ্যই ওর কাইনেটিক এনার্জিটা ওর মধ্যে কি পটেনশিয়াল এনার্জি হিসেবে সেভ হয়ে যাবে, তাই না? ওর কাইনেটিক এনার্জি কী হবে, ওর মধ্যে একটা বাড়ি দিবে, বাড়ি দিলেও চাইপা যাবে। তাহলে যে চাইপা গেল, যতটুকু চাইপা গেছে অবশ্যই এনার্জি স্থানান্তরিত হয়েছে, এই বস্তু থেকে এনার্জি এখানে আসছে, তো কতটুকু সে চাইপা গেছে সেটা আমরা কীভাবে নির্ণয় করব, ধরে নিই সে x পরিমাণ চাইপা গেছে, ঠিক আছে? তাহলে ওর মধ্যে যে এনার্জিটা সেভ হলো পটেনশিয়াল এনার্জি হিসেবে, তার জন্য একটা ফর্মুলা আছে, সেই ফর্মুলাটা হচ্ছে ½ kx², ঠিক আছে? তাহলে স্প্রিংয়ের জন্য সঞ্চিত শক্তির ফর্মুলাটা কি, স্প্রিংয়ের সঞ্চিত শক্তি। তাহলে টপিকের নাম কি হবে বলো দেখি, স্প্রিং এর সঞ্চিত শক্তি, স্প্রিং এর সঞ্চিত শক্তি, সেটা কত, সেটা হচ্ছে ½ kx²। তাহলে আমরা এটা বলতে পারি যে এই গতিশক্তিটাই এই সঞ্চিত শক্তি হিসেবে সঞ্চারিত হয়েছে, তার মানে দুটো পরস্পর সমান। তাহলে আমরা এটা লিখে ফেলবো যে প্রশ্ন মতে ½ mv² = ½ kx²। জাস্ট এখন ডাটাগুলো বসাই দিব, ঠিক আছে? তাহলে হাফ কেটে দাও, হ্যাঁ। তারপরে আমাকে বের করতে হবে কি সর্বোচ্চ সংকোচন, মানে এক্স, স্যার এখানে এক্স এর মান বের করতে বলছে, তাহলে এক্স এর মান ইজিলি তো বের করতে পারি, হ্যাঁ। এটা উপাকে রুট করে দাও, তাহলেই তো হয়, হ্যাঁ। কেটাকে এই পাশে নিয়ে আসো আর v²টা ওই পাশে নিয়ে যাও, তাহলে m/k = x² / v²। এবার উপাকে রুট করে দাও, রুট করে দিলে x/v আসতে আছে √m/k। অতএব x = 1, বা তুমি চাইলে মুখস্থ রাখতে পারো, হ্যাঁ।
আমি আমি রিকমেন্ড করবো যাতে মুখস্থবিদ্যা ভালো, এটা মুখস্থ করে ফেলো, এটা মুখস্থ করে ফেলো, সবচেয়ে ভালো হয় তোমার, তাহলে অনেকগুলো সময় সেভ হয়ে যাবে। হ্যাঁ, তাহলে যদি আমরা ডাটাগুলো যদি বসায় দিই, এম এর মান এখানে স্যারে এম এর মানটা দিয়ে দিয়েছিল কত 4 কেজি। এটা কিন্তু বস্তুর ভর, এটা স্প্রিংয়ের ভর না, স্প্রিংয়ের কোনো ভর নাই। তাহলে এখানে এই ম্যাথে তাহলে কে এর মানটা কত দিয়ে দিছিল, কে এর মানটা হচ্ছে 100 এবং তার বেগটা ছিল হলো 2। কে এর মানটা 100 এবং বেগটা হচ্ছে 2। দেখো খুব সুন্দর মান দিছে, কিন্তু কাটাকাটি করা যায়। হ্যাঁ, এখানে 1 এখানে 25, তাহলে 1/25, তো 25 রুট করলে কত 5 হয়, আর এখানে পাশে একটা 2 ছিল, তো 2/5 এর মান সবাই পারে 0.4। তো খুবই সহজ একটা ম্যাথ দিছে, ক্যালকুলেশনটা খুবই সহজ ছিল। তাহলে আনসারটা কত হবে 0.4। সো দ্য কারেক্ট আনসার ইজ 0.4 মিটার। একটু দ্রুত কমেন্টে জানাই ফেলো বুঝছো কিনা। আচ্ছা, আফিফা বলতেছে মাথা ব্যথা করতেছে, আয় হায় আমি ময়মনসিংহ যাতায়াত করতেছি রেগুলার ভাইয়া, জীবন শেষ, দোয়া করেন একটু। ময়মনসিংহ আসতে বলতেছে, ঠিক আছে ময়মনসিংহ আসবো না। বাকিরা কোথায়, বাকিরাও হচ্ছে কমেন্ট করে। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। এম ভর মানে তোমাদের যে টপিক ধরবো ওটা পুরো তামা তামা বানাই দিব। এম ভর ও টি দোলনকাল বিশিষ্ট একটি সরল ছন্দিত দোলকের বল ধ্রুবক কে কে দ্বিগুণ করা হলে চূড়ান্ত দোলনকাল কত হবে, মানে কে ডাবল করা হলে টি কত গুণ হয়, এটা হচ্ছে কি আমাদের প্রশ্ন। আমরা তো জানি ফর্মুলা, তো আমরা জানি যে টি প্রপোর্শনাল টু কি ছিল √m/k, টি ইজ ইকুয়াল টু টোয়াইস বাই √m/k ছিল, তো ওই টোয়াইস বাই আমরা বাদ দিয়ে দিচ্ছি, ওটা তো কনস্ট্যান্ট। তাহলে টি প্রপোর্শনাল √m/k। এখন তুমি একটু খেয়াল করো তো এম এর সাথে কোনো সম্পর্ক আছে কিনা, এম এর সাথে কোনো সম্পর্ক নাই, এম তুমি চেঞ্জ করো নাই, এম ভর যা ছিল এখন তাই রয়ে গেছে। ঠিক আছে, তাহলে আমরা জিনিসটাকে এইভাবে বলতে পারি যে এম এখানে কনস্ট্যান্ট, এম এখানে কনস্ট্যান্ট, যে চেঞ্জ হয় না সে কনস্ট্যান্ট থাকে। তাহলে তুমি এখানে এমটা বাদ দিয়ে দিতে পারো, এম বাদ দিয়ে তুমি কি লিখতে পারো 1/k, তাহলেই তো হয়। আচ্ছা, এখানে কে কত গুণ করছে, কে তুমি দ্বিগুণ করছো, তাহলে কি দাঁড়াচ্ছে যে টিটা তাহলে কত গুণ হয়ে যাবে, √ওভার থাকবে, কে এর জায়গায় তুমি 2 লিখবা, যত গুণ করছে তত বসাইতে হয়। তাহলে আনসারটা কি দাঁড়ায় 1/√2। এই মানটা মুখস্থ রাখা দরকার, 0.707। এটা খুবই সিগনিফিক্যান্ট একটা ডাটা, এই ডাটাটা অনেক জায়গায় লাগে, 1/√2 মানটা অনেক জায়গায় লাগে। এর উত্তরটা কত ছিল, হ্যাঁ 0.707। এখন এখানে 0.707 আকারে দেয় নাই, এখানে 1/√2 আকারে দিয়েছে, তার মানে তোমার টিটা 1/√2 গুণ হয়ে গেছে। হ্যাঁ, মানে নতুন মান যদি তোমার টি প্রাইম হয় এবং আদি মান যদি টি হয়, তাহলে টি প্রাইম বাই টি সমান সমান 1/√2। তাহলে কোনাকুনি যদি গুণ করে দিই তাহলে টি প্রাইম সমান সমান কত আসে, t/√2। ঠিক আছে, সো এরই মাধ্যমে কিন্তু আমাদের এই ম্যাথটা শেষ। তাহলে আনসারটা কত হবে t/√2। সো দ্য কারেক্ট আনসার ইজ t/√2। আচ্ছা, নেক্সট প্রশ্ন। কে স্প্রিং ধ্রুবকের একটি স্প্রিংকে টেনে লম্বা করা হলো, দ্বিতীয় একটি স্প্রিংকে এর অর্ধেক পরিমাণ লম্বা করতে দ্বিগুণ কাজ করতে হয়, দ্বিতীয় স্প্রিংয়ের স্প্রিং ধ্রুবক কত। দেখো ভাষাগত কথায় তোমাকে প্যাচে ফেলা দিবে, এটা সাস্টে আসে, সাস্টে এরকম দারুণ দারুণ প্রশ্ন দেয়। হ্যাঁ, তো চলো আমরা আগে একটু বোঝার চেষ্টা করি প্রথম স্প্রিংটা কি করছে, দ্বিতীয় স্প্রিংটা কি করছে এবং তাদের মধ্যে রিলেশনটা কি। দেখো কে স্প্রিং ধ্রুবকের একটি স্প্রিংকে, এটাকে আমরা প্রথম স্প্রিং হিসেবে বলতেছি, টেনে লম্বা করা হলো, সো মানে ভ্যালুটা বেড়ে গেছে এল এর মানটা। দ্বিতীয় একটি স্প্রিংকে এর অর্ধেক পরিমাণ লম্বা করতে দ্বিগুণ কাজ করতে হয়। তাহলে প্রথম স্প্রিংয়ের জন্য কি পরিমাণ কাজ করতে হয় সেটা আমরা লিখি। হ্যাঁ, প্রথম স্প্রিংয়ের জন্য কাজের ফর্মুলা কিন্তু ওইটাই, ওই যতটুকু এনার্জি সেভ থাকে সেইটাই, ইউ সমান সমান ½ k² এটা হচ্ছে প্রথম স্প্রিংয়ের জন্য। ঠিক আছে, যে কে স্প্রিং ধ্রুবকের একটি স্প্রিংকে টেনে লম্বা করা হলো, এই দ্বিতীয় একটি স্প্রিংকে এর অর্ধেক পরিমাণ লম্বা করতে, মানে কি দ্বিতীয় স্প্রিংয়ের জন্য এক্স এর ভ্যালুটা হবে অর্ধেক, x/2 হবে। তাহলে দ্বিতীয় স্প্রিংয়ের জন্য লিখে ফেলি, দ্বিতীয় স্প্রিংয়ের জন্য কি হবে বলতো, আমাদের এই এক্স এর ভ্যালুটা হয়ে যাবে অর্ধেক। হ্যাঁ, তার মানে x/2 হবে, x/2 হবে। ওকে, আচ্ছা আর কি বলছে, পরিমাণ লম্বা করতে দ্বিগুণ কাজ করতে হয়, তাহলে ইউ এর মানটা ডাবল হবে, 2u হবে, দ্বিতীয় স্প্রিংয়ের জন্য হবে 2u। এখন তোমার প্রশ্ন, ভাই কেটা কত হইব, দ্বিতীয় স্প্রিংয়ের কে তো আমরা জানি না, এটাই বের করব। ক্লিয়ার, দ্বিতীয় স্প্রিংয়ের কেটা আমরা জানি না, এটাই বের করবো। তাইলে যেটা জানি না সেটা তো আলাদা নাম দিতে হয়, 1 2 নাম দিতে হয়। তাহলে এটাকে আমি যদি k1 নাম দিই, এটাকে কি নাম দিব, k2। আশা করি বুঝতে পারছো। তো এখন k1 নাম দেওয়ার কোনো দরকার নেই, কারণ আমাদের প্রশ্নে কিন্তু k1 কে k হিসেবে রিপ্রেজেন্ট করছে। সো আমরা যে কাজটা করতে পারি, এখানে শুধুমাত্র k লিখতে পারি, তাইলে হয়ে যাচ্ছে। এইবার তোমাকে এই দুইটা রিলেশন, এটাকে 1 নং দাও, এটাকে 2 নং দাও, এই দুইটা রিলেশন থেকে k2 এর মানটা বের করতে হবে। খুবই সহজ, 2/1 প্রয়োগ করো তাইলে হয়ে যাবে। হ্যাঁ, 2/1 প্রয়োগ করো। আমি আগে একটু সাইজ করে নিই যে 2u সমান সমান ½
k2 কত হবে x স্কয়ার ডিভাইডেড বাই 4, ঠিক আছে। তাহলে এইটাকে যদি আমরা 2 নং নাম না দিয়ে এইটাকে যদি নাম দিই ভালো হয়। হ্যাঁ, তাহলে আমরা ভাগ করে ফেলি যে এটা কত k2, তাহলে আমরা ভাগটা যদি করে ফেলি 2 ডিভাইডেড বাই 1, তাহলে কত হবে 2u ডিভাইডেড বাই u, তাহলে 2u ডিভাইডেড বাই u করলে কত 2 হয়। আবার হাফ এবং হাফ কাটাকাটি চলে যাচ্ছে। আবার দেখো এক্স স্কোয়ার এবং এক্স স্কোয়ার কাটাকাটি চলে যাচ্ছে, ঠিক আছে। তাহলে তুমি ভাগ করতেছো এইটা ভাগে এটা ভাগ করতেছো, তাহলে k2টা উপরে থাকবে, তাহলে k2কে আমরা উপরে রেখে দিলাম, আর kটা নিচে থাকবে, এটাকে আমরা নিচে রেখে দিলাম। আবার খেয়াল করো এখানে কিন্তু একটা 1, এখানে খেয়াল করো 1/4 ছিল কিন্তু, তো তুমি তো ভাগ করতেছো তাই না, তাহলে 1/4 কিন্তু উপরে রইলো, আর এখানে তো কোনো সংখ্যাই নেই, সো মনে মনে 1, দ্যাটস ইট। এখন এখান থেকে k2 ভ্যালুটা বের করতে হবে। তাহলে যদি আমরা k2 ভ্যালু বের করতে যাই কি করব, এই kটাকে ওই পাশে পাঠিয়ে দিব। আর 1/4 মানে কি, 1/4 মানে হচ্ছে এই যে এরকম, 1/4 মানে হচ্ছে এই যে এরকম, তাহলে 4ও নিচে কেউ নিচে ওই পাশে পাঠিয়ে দাও, তাহলে কত 4k আর 2 দ্বারা মাল্টিপ্লাই করলে 8k, তাহলে আনসারটা হচ্ছে k2 ইজ ইকুয়াল টু 8k। তো একটু ভেজাল্লা ছিল কথাবার্তা, বাট অবশেষে আমরা আনসারটা বের করতে পারছি। সো দ্য কারেক্ট আনসার ইজ 8k। এরকম প্রশ্ন সুন্দর সুন্দর প্রশ্ন করে কিন্তু সাস্ট, ঠিক আছে। এরকম সুন্দর সুন্দর প্রশ্ন সলভ করতে যদি ইচ্ছা হয় তাহলে তোমরা অবশ্যই কি সাস্টের প্রশ্ন ব্যাংকটা সলভ করতে পারো। আচ্ছা ভাই, এমসিকিউ রাফ করব কোথায়? উত্তরটা হচ্ছে এমসিকিউ রাফ করবা তোমার প্রশ্নে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় এনাফ জায়গা দেয়। কুয়াশা বলতেছে এ হবে আনসার, এই কুয়াশা কোনটা এ হবে? হ্যাঁ, এই অঙ্কের আনসার তো এ না, এই অঙ্কের আনসারটা হচ্ছে ডি, আর আগের অঙ্কের আনসারটা এ ছিল। কুয়াশা হয়তো আগের ম্যাথের আনসারটা বলছে। আমরা এখন পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। পরবর্তী প্রশ্ন হচ্ছে ভরা একটি বস্তু একটি আনুভূমিক স্প্রিং এর সাথে সংযুক্ত আছে। স্প্রিংটি এ পরিমাণ প্রসারিত করে ছেড়ে দেওয়া হলে এটি টি পর্যায়কাল নিয়ে ঘর্ষণবিহীন তলে স্পন্দিত হতে থাকলো। যদি বস্তুর ভর 4m করা হয় তবে নতুন পর্যায়কাল কত? এখানে একটা খেয়াল করো, বস্তুর ভর কি কখনো মিটার হয়? তাহলে এটা am মানে মিটার না। তোমরা যে মাঝে মধ্যে আটকায় যাও যে সিম্বলগুলোর সিগনিফিকেন্স বুঝো না, তাহলে সিগনিফিকেন্স বোঝার জন্য তোমাকে আগে জানতে হবে ভরের একক কি। ভরের একক কেজি, তাহলে এখানে তো কেজি লিখে না, এখানে এম লিখছি, তাহলে এটা জীবনও মিটার হবে না। তার মানে সহজ বাংলা ভাষায় বলি, আগে ছিল ভর এম, পরে হয়ে গেছে 4m, এই আর কিচ্ছু না। এগুলো হুদাই এই এত সব লিখছে, কোনো ডাটা নাই, দেখছো এ আছে টি আছে, এগুলো তো কোনো মানে কত গুণ হয়েছে এগুলো তো ওরকম কোনো ডাটা না। তাহলে আমরা এটা বলতে পারি এম কে খালি 4 গুণ করছে, এম 4 গুণ করলে টি কয় গুণ হয় এটাই বের করতে হবে। তাহলে আমরা তো ফর্মুলা জানি যে টি প্রপোর্শনাল টু কি ছিল, √m/k। কে কিন্তু চেঞ্জ হয় না কারণ তুমি স্প্রিং চেঞ্জ করো নাই। তাহলে কি লিখতে পারো, টি প্রপোর্শনাল √m। এখন এম তোমার কয় গুণ করছে, 4 গুণ করছে, তাহলে এম এর জায়গায় তুমি 4 বসায় দাও, তাহলে আনসার কত হবে, 2 হবে। সো তাহলে এটা বলতে পারি টি দ্বিগুণ হয়ে গেছে। সো দ্য কারেক্ট আনসার ইজ 2t। সো দ্য কারেক্ট আনসার ইজ 2t। আশা করি পুরোপুরি ক্লিয়ার। নেক্সট কোয়েশ্চেন, একটি আদর্শ স্প্রিং এর শেষ প্রান্তে ঝুলানো একটি ভর টি পর্যায়কাল নিয়ে উলম্বভাবে স্পন্দিত হয়। এখন স্পন্দনে বিস্তার দ্বিগুণ করলে দোলনকাল কত? দেখো ভাইয়া, বিস্তারের সাথে তো কোনো সম্পর্ক নেই, বিস্তার মানে এর সাথে আবার কিসের সম্পর্ক? টি এর সাথে টি এর কোনো সম্পর্ক নেই। আমরা জানি টি ইকুয়াল টু 2/√m/k। তাহলে আমরা এটা বলতে পারি যে এই ইকুয়েশনে কোনো এ নাই, এই সূত্রে বিস্তার নাই, কি নাই? বিস্তার এ নাই। তাইলে যে নাই তার উপর কি সে ডিপেন্ড করে? করে না। তাহলে কি থাকবে বলো দেখি, টি উইল বি আনচেঞ্জড। তাহলে আমরা এটা বলতে পারি যে টি এর মানটা চেঞ্জ হয় নাই, টি এর মানটা চেঞ্জ হয় না। সো দ্য কারেক্ট আনসার ইজ টি এর ভ্যালু যেহেতু আগে টি ছিল এখনো কি থাকবে, টি থাকবে। আশা করি এটা পুরোপুরি ক্লিয়ার। নেক্সট মেথড যদি চলে যাই, এতক্ষণে আমরা টাইপ 2 আসছি, অর্থাৎ টাইপ 1 মানে ছিল বেসিক থেকে শুরু করে যা আছে ওই রিলেটেড সব আমরা শেষ করে ফেলছি। টাইপ 2 যাওয়ার আগে তোমাদের কাছ থেকে আমি জানতে চাই টাইপ 1 কি সব ক্লিয়ার? আচ্ছা একটু তাড়াতাড়ি বলো, টাইপ 1 কি সব ক্লিয়ার হয়েছে ভাইয়া? যদি বলো হ্যাঁ, তাহলে আমি টাইপ 2 তে চলে যাব।
আচ্ছা ঠিক আছে, একদম আছে ভাই। গাণিতিক পদার্থবিজ্ঞান বইটা কি সলভ করতে হবে? উত্তর হচ্ছে না। গাণিতিক পদার্থবিজ্ঞান না, পদার্থ বিচিত্রা। তোমরা এখন গাণিতিক পদার্থবিজ্ঞান পড়ার সময় না, তোমরা গাণিতিক পদার্থবিজ্ঞান কোনো প্রয়োজনও নাই। তো তোমরা কি বই পড়বা আমি তোমাদেরকে বলে দিই। তোমরা হলো জয়কলির একটা বই আছে না, জয়কলির পদার্থ বিচিত্রা, সেটা পড়বা, ঠিক আছে। অথবা অথবা বলে দিচ্ছি অ্যাসপেক্ট ফিজিক্স, এই বইটা খুব ভালো। অ্যাসপেক্ট ভার্সিটির জন্য যে ফিজিক্স বইটা, ঠিক আছে, অ্যাসপেক্ট ভার্সিটি ফিজিক্স, তোমরা এই বইটা পড়তে পারো, ঠিক আছে। এই দুইটাই বেশ ভালো বই, যে কোনো একটা পড়লেই ভালো হবে, ঠিক আছে। তো তোমাদের গাণিতিক পদার্থবিজ্ঞান পড়ার কোনো প্রয়োজন নাই, ওইখানে ওটা তোমাদের লাগবে রুয়েট কুয়েট চুয়েট, ওইখানে ওইসব ম্যাথ ভরা, মানে বিশাল বড় বড় ম্যাথ, ও এত বড় ম্যাথ আসবে না ভার্সিটির জন্য। আমরা নেক্সট চলে যাচ্ছি হলো টাইপ 2 বেগের সমীকরণ রিলেটেড ম্যাথ। আগে চলো আমরা বেগের সমীকরণটা ক্লিয়ার হয়ে আসি। বেগ মানে কি? বেগ মানে হচ্ছে সরণকে তুমি ডিফারেন্সিয়েট করলে যা পাবা তাই বেগ, এটা বেগের সংজ্ঞা। হ্যাঁ, যে তোমার সময় সাপেক্ষে সরণের কি পরিবর্তন। তাহলে আমরা যেহেতু এক্স এর ফর্মুলাটা জানি, সেটা বসাই দিই। এক্স এর ফর্মুলা কি ছিল? এ সাইন ওমেগা টি, এটা ছিল, তাই না? এখন এ তো কনস্ট্যান্ট, তো কনস্ট্যান্ট সামনে রাখবা। সাইন ওমেগা টি, এই ওমেগাটিকে মনে মনে টি ধরো, তাহলে কি হলো? সাইন টি, সাইন টিকে ডিফারেন্সিয়েট করলে কত হয়? কস টি। এবং যাকে টি ধরছো সে তো টি না, তাকে ডিফারেন্সিয়েট করতে হবে, ওমেগা টিকে ডিফারেন্সিয়েট করলে ওমেগা হয়, এবং এই জিনিসটা কি সামনে এসে পড়বে গুণাকারে, তাহলে সামনে এসে পড়বে। সো এরই মাধ্যমে কিন্তু আমাদের ভি এর ফর্মুলাটা বের করা শেষ। এখন হয়েছে কি, এখান থেকে আবার এক্স এর একটা ফর্মুলা বের করা যায়। কিভাবে? দেখো, আমরা কি জানি? এক্স ইজ ইকুয়াল টু এ সাইন ওমেগা টি। তোমাদের কিন্তু ডিওতে কিন্তু মাঝে মধ্যে সূত্রে প্রমাণ আসে, ঠিক আছে। তো আমি এই জন্য সূত্রে প্রমাণ শেখাচ্ছি, ঠিক আছে। তো আমি যে কাজটা করতে পারি, যে সাইন ওমেগা টি বের করে ফেলতে পারি। তাহলে সাইন ওমেগা টি ইজ ইকুয়াল টু কত দাঁড়ায়? এ কে পাশে নিয়ে যাও, এক্স ডিভাইডেড বাই এ দাঁড়ায়। এখন এখান থেকে আমাদের দরকার কস ওমেগা টি। সাইন থাকলে কস বের করা খুবই সহজ। সেটা হচ্ছে যে আমরা সবাই জানি যে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। তো এখান থেকে কী লেখা যায়? কস থিটা সমান সমান রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, তাই না? তো এই সেম কাজটাই তো আমি এখানে রিপিট করতে পারি। আমার দরকার হলো কজ ওমেগা টি, আর দেওয়া আছে কোনটা? সাইন ওমেগা টি। তাহলে বসাই ফেলি যে কস ওমেগা টি, এই যে থিটার জায়গায় ওমেগা টি দিচ্ছে, এটা কিন্তু ফর্মুলা, থিটা ইজ ইকুয়াল টু ওমেগা টি, এটাও একটা ফর্মুলা। তাহলে ইজুয়ালি কী লিখবো? রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। সাইন স্কোয়ার থিটা মানে কি? সাইন স্কোয়ার ওমেগা টি। এখন সাইন স্কোয়ার ওমেগা টি মানে সাইন ওমেগা টির স্কোয়ার, এটা তো আমাদের জানা আছে। এটা কত? এক্স বাই এ। তাহলে আমরা বসাই দিই এক্স বাই এ, এটা কিন্তু স্কোয়ার আকারে, হ্যাঁ, ওই যে সাইনের উপর স্কোয়ার ছিল, এই জন্য স্কোয়ার হবে। তাহলে এই ভ্যালুটা আমাদের কিন্তু চলে আসতেছে, হ্যাঁ। তাইলে কি থাকে? 1 মাইনাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার, তারপর কি থাকে? এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার। এটাকে যদি রুট করে ফেলি তাহলে থাকে হবে রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই এ। এখন এই ভ্যালুটাই কী করবো? এখানে বসাই দিব, ঠিক আছে। তাহলে এ ওমেগা থাকলো, আর কজ ওমেগা টি, তো এই যে কজ ওমেগা টি পুরোটা বসাই দিব। তাহলে যদি বসাই দিই রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এ, তাহলে এ এবং এ কাটাকাটি, তাহলে আনসার কিন্তু বের হয়ে গেল। আনসার কত? ভি সমান সমান ওমেগা ইন্টু রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। সো এরই মাধ্যমে প্রমাণ করা শেষ। তোমাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিটেনের জন্য এটা শিখালাম, ঠিক আছে। তাহলে এটা কিসের জন্য শিখলা? ডিউ রিটেন। এটা কি? ইকুয়েশন প্রুফ। ইকুয়েশন প্রুফ, এরকম প্রুফ কিন্তু ডিউতে দিতে পারে। সো যাদের ডিউ রিটেনে ভালো করার ইচ্ছা, অবশ্যই ভালো করতে হবে, তাদের কিন্তু এই ইকুয়েশন প্রুফগুলো শিখতে হবে। তাহলে এই ইকুয়েশন দিয়ে আমরা চলো কিছু ম্যাথ সলভ করে ফেলি। এখানে কি বলা হয়েছে? একে সরল দোল গতিতে x = 6 cos 6 পাই t প্লাস পাই মিটার সমীকরণ অনুযায়ী দুলছে বস্তুর গতির কম্পাঙ্ক কত? x = 2 সেকেন্ড সময় বস্তুর বেগ এবং ত্বরণ বের করতে বলছে। এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে 19-20 সালে আসছে এই প্রশ্নটা। তো চলো আমরা সলভ করি। তো ফার্স্ট অফ অল তোমার কিসের মান জানা লাগবে? তোমার হলো বেগের টা জানা লাগবে এবং ত্বরণেরটা জানা লাগবে। তো বেগের জন্য ফর্মুলা কি ছিল? বেগের জন্য ফর্মুলা ছিল যে x কে আমরা ডিফারেন্সিয়েট করব, তাই না? এটাই তো আমাদের বেসিক ছিল, একবারে বেসিক। তো x কিন্তু দেওয়া আছে, x দেওয়া আছে, তাহলে তুমি কি করবা? ডিফারেন্সিয়েট করবা এটাকে শুধু, ঠিক আছে। তাহলে ddt অফ 6 cos 6 পাই t প্লাস পাই। তো এটাকে তো ডিফারেন্সিয়েট করি। তো cos কে ডিফারেন্সিয়েট করলে সেটা মাইনাস সাইন হয়, তাহলে তুমি কি লিখবা? মাইনাস লিখবা, একটু ফাঁকা রেখে সাইন লিখবা, হ্যাঁ। এই যে পুরোটাই হচ্ছে তোমার সাইনের ভিতরের ভ্যালুটা। সামনে একটা 6 ছিল এবং তুমি পুরাটাকে মনে মনে কি ধরছো? টি ধরছো, হ্যাঁ। টি ধরার ফলে cos t সমান কত হয়েছিল? ডিফারেন্সিয়েট করার পর মাইনাস সাইন টি হয়েছিল। বাট তুমি যাকে টি ধরছো সে কি টি? সে তো টি না,
তাকে টি ধরা হয়েছে, তাহলে এটাকে ডিফারেন্সিয়েট করতে হবে। তো 6πt প্লাস পাই এটাকে এখন ডিফারেন্সিয়েট করবো। এখন এটা ডিফারেন্সিয়েশন কিন্তু ইজি, হ্যাঁ, তুমি সাইডে চাইলে করতে পারো অথবা মুখে মুখে করতে পারো, যে ডিডিটি অফ 6πt প্লাস পাই। হ্যাঁ, তো খেয়াল করো তুমি যার সাপেক্ষে ডিফারেন্সিয়েট করবা সে কিন্তু আছে, তো সে বাদে এক্সট্রা যদি কোনো প্লাস মাইনাস কিছু থাকে তার মানটা 0, কারণ প্লাস পাইকে ডিফারেন্সিয়েট করলে 0 হয়, কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েট করলে করতে হয় 0 হয়। হ্যাঁ, ওটা বাদ, তাহলে 6πtকে ডিফারেন্সিয়েট করবো শুধু 6π হবে। তাহলে যদি লিখে ফেলি 6π তাহলে তো হয়ে গেল, তাহলে মাইনাস সাইন এই যে এখানে কত হবে 6π, তাহলে মাইনাস 6 কিন্তু 36 হয়ে যাচ্ছে। হ্যাঁ, তাহলে মাইনাস 36π সাইন অফ 6πt প্লাস পাই, এটাই হচ্ছে আমাদের আনসার। এখন এটা কি বের করলাম, বেগ। এখন স্যার কি চাইছে 2 সেকেন্ড পরে বেগ চাইছে। হ্যাঁ, তাহলে আমরা 2 সেকেন্ড পর বেগ মানে কি টি এর মান 2 বসাই দিবা এখন। তাহলে সেক্ষেত্রে এটাকে এভাবে লিখবা, ভি দিয়ে একটা দাগ টানবা, দাগ টেনে টি ইকুয়াল টু 2 লিখবা, এটা মানে হচ্ছে 2 সেকেন্ড পরে টি ভি এর মান। হ্যাঁ, তাহলে মাইনাস 36π তারপর সাইন যদি এখানে 2 বসাই দাও 6 2 12, তাহলে 12π প্লাস পাই মানে 13π, তাহলে কত হইতেছে 13π। এখন সাইন 13π এর মান কিন্তু বের করা সম্ভব। সেটা কিভাবে দেখো, সাইন ওয়েভ যদি আমরা আঁকি, সাইন কত পর পর রিপিট হয় দেখো তো, এইখান থেকে এই যে এখানে যে আসছে এটা হচ্ছে গিয়ে 2, এখান থেকে এতটুকু আসছে শুধু পাই, ঠিক আছে। তাহলে পাই পর পর কিন্তু সাইন 0 হয়ে যাচ্ছে, খেয়াল করো। ও পাই পর পর এটা কিন্তু আরেকটা পাই পর, এটা আরেকটা পাই পর, অর্থাৎ সাইন n পাই ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে। n এর মান যাই যে কোনো পূর্ণ সংখ্যা হোক, তাহলে আমাদের আনসারটা কিন্তু 0 হয়। তাহলে 2 সেকেন্ড পর সে কিন্তু স্থির হয়ে যাচ্ছে, তার বেগটা 0 হয়ে যায়, ঠিক আছে। নেক্সট আমরা তাহলে ত্বরণ বের করবো, আমাদের বেগ বের করা শেষ। এটা কিন্তু রিটেনে আসছিল, ঢাকা বিশ্ববিদ্যালয় 2019-20 সালে সর্বপ্রথম রিটেন ছিল। তো এখন আমরা ত্বরণ বের করবো। হ্যাঁ, ত্বরণ মানে কি এ, তাহলে এ বের করার টেকনিক কি, এ বের করার টেকনিকটা হচ্ছে এই ভিকে আবার ডিফারেন্সিয়েট করবা। তো ভিকে কীভাবে ডিফারেন্সিয়েট করবা, এই যে ভিকে তুমি ডিফারেন্সিয়েট করবা, হ্যাঁ, ডিডিটি। ওকে, তো ভি অ্যাকচুয়ালি আমাদের কত ছিল, ভি ছিল হচ্ছে ওই যে দেখো আগের জায়গায় আমরা কিন্তু করছিলাম ভি সমান এ ওমেগা কজ ওমেগা টি ছিল। হ্যাঁ, তাহলে আমরা এখানে লিখবো এ ওমেগা কজ ওমেগা টি লিখবো, লিখার পর এটাকে আমরা ডিফারেন্সিয়েট করব। ক্লিয়ার? আচ্ছা, এখন কথা হলো ওটা তো ফর্মুলা, বাট এটা তো ম্যাথে তো পুরোটাই দিয়ে দিছে, তাহলে তুমি পুরোটাই করছিলা যে এক্সকে ডিফারেন্সিয়েট করে পুরোটাই পাইছিলে কি বলো দেখি, তুমি পুরোটাই হচ্ছে পাইছিলা এই যে এটা পাইছিলা, তাই না, এই যে ভি এটা পাইছিলা। ওকে, এটা তো ফর্মুলা, তুমি তো করবা ম্যাথ, মানে এখান থেকে নিয়ে করবা, কারণ এর মান তোমার জানা আছে। হ্যাঁ, এগুলো সব জানা আছে, তাহলে আমরা এটাই বসাই দিই, ফর্মুলার বসায় কোনো লাভ দেখতেছি না। তাহলে কী লিখবো, মাইনাস 36 এই যে এটা পাই, তারপরে কত সাইন, তারপরে কত 6πt প্লাস পাই। ওকে, তাহলে এর ফলে আমাদের কি লেখাটা হয়ে গেল। এখন আমরা ডিফারেন্সিয়েট শুরু করে ফেলতে পারি, এই যে। ওকে, নেক্সটে হচ্ছে গিয়ে ডিডিটি মানে কি ডিফারেন্সিয়েশন। সো এখানে সাইন পুরোটা আছে, সো সাইনকে ডিফারেন্সিয়েট করলে কত হয়, কজ হয়। আর এই পুরো জিনিসটাকে মনে মনে আমরা টি ধরবো, তাহলে সাইনকে ডিফারেন্সিয়েট করলে কজ হয়, তাহলে কত কজ 6πt প্লাস পাই। ওকে, এখন যাকে ডিফারেন্সিয়েট করতেছি, যে টি ধরে করতেছি, সে তো টি না, তাকে আমরা টি ধরছি, এটাকে ডিফারেন্সিয়েট করলে 6π আসে। সো 6πটার সামনে নিয়ে আসবা, বা আগের থেকে আবার মাইনাস 36π ছিল, তাহলে আগের থেকে মাইনাস 36π আমরা লিখবো। তাহলে 36কে 6 দিয়ে গুণ করে দিব, 216 আসবে। তাহলে কত আসতেছে, মাইনাস 216π স্কোয়ার কস 6πt প্লাস পাই। আশা করি ক্লিয়ার। এখন এই টি এর মানটা তুমি কত বসাবো, 2 বসায় দেখবে এর মানটা কত আসে। হ্যাঁ, তাহলে এর মানটা আমরা কি করব, টি এর মান 2 বসায় দেখবো, টি ইকুয়াল টু 2 বসায় যদি করি, তাহলে মাইনাস 216π স্কোয়ার কস, এখানে কত টি এর মান 2 বসালে আগের মতো 13π হয়। এখন তুমি খুঁজবা সাইন 13π এর মান কত। হ্যাঁ, তো এটাও তুমি ইজিলি গ্রাফ থেকে বের করে ফেলতে পারবা। সেটা হচ্ছে দেখো সাইন কিন্তু এইভাবে চলে, কস তাহলে কস 13π, এটা হচ্ছে গিয়ে তোমার π/2, এটা হইতেছে গিয়ে তোমার পাই। তাহলে সাইন একটা পাই পর তার মানটা কত হয়ে গেল, খেয়াল করো, তার মান কিন্তু -1 হয়ে গেল। এবার আরেকটা পাইতে যদি তুমি যাও, এটা হচ্ছে কি তোমার একটা পাই, এটা হচ্ছে তোমার 2টা পাই। হ্যাঁ, আমাদের বিজোড় পাই লাগবে, 13 পাই হচ্ছে বিজোড় পাই। তো এরকম করে তোমার 2 পাই পর পর তো সে রিপিট হইতেছে, তাই না। তাহলে 2 1 2 2 2 4 3 2 6 4 2 8 5 2 10 6 2 12, সো 12 পাই পর্যন্ত শেষ। এবার 12 পাই থেকে 13 পাই পর্যন্ত যেতে একটা খালি পাই লাগে। তাহলে তোমার শুধু সাইন পাইয়ের মান জানলেই তো হয়ে গেল। সাইন পাই আর সাইন 13 পাই একই কথা, ক্লিয়ার। কারণ তুমি 2 পাই পর পর রিপিট ভ্যালু পাচ্ছ। তাহলে 2 পাই যদি 2 এর নামটা পড়ো, 6 2 12 হয়, একটা পাই বাকি থাকে। তাহলে আমরা এইভাবে বলতে পারি যে সাইন 13 পাই ইজ ইকুয়াল টু, সরি বারবার সাইন বলতেছি কেন, কস 13 পাই ইজ ইকুয়াল টু কস পাই
তাহলে cos পাই এর মান তো আমি তোমাদের মাত্র বের করে দেখাইলাম। দেখো cos পাই মানে কি, cos পাই মানে হচ্ছে এই জায়গাটা, এবং তোমরা cos পাই এর মান মুখস্থ পারো যে cos 180 ডিগ্রি মান -1। তাহলে এই মানটা আমরা যদি এই পুরো মানটা যদি -1 বসাই, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, উত্তর হবে 216 পাই স্কয়ার। এখন ভাই তোমার আর মান বের করার দরকার নেই, পায়ের মান 3.1416, এগুলো আর বসানোর কোনো দরকার নাই। আশা করি পুরো ম্যাথটা ক্লিয়ার। এরপরের প্রশ্ন, একটি স্প্রিং ব্লক সিস্টেম একটি সরল ছন্দিত গতিতে সম্পাদিত হয়। যদি ব্লকটির ভর ও বিস্তার 2 গুণ করা হয় তবে এর সর্বোচ্চ গতি কত গুণ পরিবর্তিত হবে। তোমাকে আগে জানতে হবে সর্বোচ্চ গতিটা কিভাবে বের করে, ভি ম্যাক্স কেমনে বের করে। আমরা সবাই জানি যে ভি সমান সমান ওমেগা ইন্টু রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এখন এটাকে ম্যাক্সিমাম করতে হবে। এটা ম্যাক্সিমাম করার একটা সহজ টেকনিক হলো চিত্র থেকে হচ্ছে অ্যানালাইসিস করা। হ্যাঁ, এই যে ধরো আমি একটা আঁকলাম, পেন্ডুলাম আমি আঁকলাম, এই যে পেন্ডুলাম, তো ও কী করতেছে, দুলতেছে। তো এই যে পয়েন্টটা, এটাকে বলে সাম্যাবস্থা। এখানে এক্স এর মানটা 0 মনে রাখবা। যেই জায়গাটা সে থাকতে চায় সেটা তার সাম্যাবস্থা। তুমি বিছানায় থাকতে চাও, তুমি খালি ঘুমাইতে চাও, তাহলে তোমার সাম্যাবস্থাটা কি, ঘুমানো। যে অবস্থা থাকতে চায় সেটাই তার সাম্যাবস্থা। পেন্ডুলাম কিন্তু এখানে থাকতে চায় না, তুমি এখানে ছেড়ে দাও, ও কিন্তু এখানে আসতেই চায়। আবার তুমি এখানে ছেড়ে দাও, এখানে মানে সে বারবার কিন্তু সে এই হচ্ছে দুলতেছে, কিন্তু সে অলওয়েজ এই জায়গাটায় আসতে চায়, সে অলওয়েজ এই জায়গাটায় আসতে চায়। এখন যে কাজটা আমরা করব, এই যে পয়েন্টে সে বারবার আসতেছে সেটাকে আমরা কি নাম দিব, সাম্যাবস্থা। ঠিক আছে, দিলাম, নাম দিলাম। এখন নেক্সট কাজ কি, এখন নেক্সট কাজ হলো সে তো দুলতে থাকবে, সে তো এখান থেকে এখানে যাবে, তো সে যতটুকু পথ অতিক্রম করে সেটাকে বলে বিস্তার। সে সর্বোচ্চ যতটুকু পথ অতিক্রম করে সেটাকে বলে বিস্তার। তো এখানে এক্স এর মানটা কত, এ, এখানে এক্স এর মান কত, এখানে লেখা যা কথা এখানে একই কথা, দুইটা সেম। এক্স এর মান এখানে এ আর এখানে এক্স এর মান 0। এটাকে বলে সরণ। সরণের পরে আমরা কোনটা শিখছিলাম, বেগ। খেয়াল করে দেখো, কোনো বস্তু যদি তুমি ছেড়ে দাও, এখানে কিন্তু তার বেগ অনেক বেশি থাকে, আর উপরে গেলে আস্তে আস্তে বেগ কমতে থাকে, কমতে কমতে 0 হয়ে যায়। তাহলে এখানে বেগ কিন্তু ম্যাক্সিমাম, এখানে ভিটা কিন্তু ম্যাক্সিমাম, আর এখানে ভি এর মানটা কিন্তু 0, কারণ সে আস্তে আস্তে এই জায়গাটা থেমে যায়। ঠিক আছে, আচ্ছা, তার মানে ভি এর মান ম্যাক্সিমাম আমরা কখন পাই, যখন এক্স এর মানটা 0 হয়। তাহলে এখানে বসায় দাও, এক্স এর মান 0 বসায় দাও। এক্স এর মান যদি 0 বসায় দিই তাহলে ভি ম্যাক্সিমাম পাবো। ভি ম্যাক্সিমাম সমান সমান ওমেগা ইন্টু রুট ওভার এ স্কোয়ার মাইনাস 0। তাহলে জিনিসটাকে আমরা ওমেগা এ লিখতে পারি, কারণ -0 তো বাদ, এ স্কোয়ার স্কোয়ার রুট কাটাকাটি গেলে একটা কিন্তু খুব দারুণ একটা ফর্মুলা আমরা পেয়ে গেলাম যে ভি ম্যাক্সিমাম সমান সমান ওমেগা এ। সো দ্য ফর্মুলা ইজ ভি ম্যাক্স সমান সমান ওমেগা এ। এখন খেয়াল করো, একটা স্প্রিং ছিল, সেই ব্লক সিস্টেম সরল ছন্দিত গতি সম্পাদিত। যদি ব্লকে ভর এবং বিস্তার তুমি দুইটাকে দ্বিগুণ করছো, দেখো ভরকে যদি তুমি দ্বিগুণ করো তাও কিন্তু তোমার ভি ম্যাক্সের উপর কোনো প্রভাব পড়বে না। এখানে এই বস্তুটা ভরের উপর ভি ম্যাক্সের কোনো সম্পর্ক নাই, কোনো ইকুয়েশনই নাই, এটা ভর বাদ। কিন্তু বিস্তারকে যদি তুমি দ্বিগুণ করে ফেলো, খেয়াল করো, তুমি যদি বিস্তারকে দ্বিগুণ করে ফেলো তাহলে এই যে ভি ম্যাক্সের সাথে এর সম্পর্ক সমানুপাতিক, তাই না? তাহলে আমরা এইভাবে লিখে ফেলি যে ভি ম্যাক্স প্রপোর্শনাল টু এ। এম নাই, এম নাই। এখন তুমি এ কে যদি তুমি দ্বিগুণ করো তাহলে ভি ম্যাক্সও কয় গুণ হবে, দ্বিগুণ হবে। তাহলে আনসারটা হচ্ছে দ্বিগুণ। ক্লিয়ার? সো আনসারটা হবে দ্বিগুণ। অ্যাকচুয়ালি পরিবর্তিত না, এটা বলা উচিত কত গুণ হবে, পরিবর্তিত বললে আবার মাইনাস করতে হয়। এখন কি করবা, টু হচ্ছে অপশনে আছে, এটাই আনসার হবে। যদি তুমি পরিবর্তিত বলো তখন আনসারটা হবে টু হচ্ছে গুণ হয়ে যায়, পরিবর্তন বলে 1 গুণ হবে। তো 1 গুণ তো অপশনে নাই, এটা অরিজিনাল আনসারটা 1 গুণ হয়, কিন্তু পরিবর্তিত দ্বারাই তোমাদের ম্যাক্সিমাম অঙ্কগুলা বলা থাকে, ভাষাগত কথাগুলো পরিবর্তিত লেখা থাকে। যাই হোক, আশা করি ক্লিয়ার হয়েছে। নেক্সট আমরা জিএসটি একবার লেটেস্ট একটা কোশ্চেন সলভ করব। একটি সরল ছন্দিত দোলকের সর্বোচ্চ বেগ সারে দিয়ে দিচ্ছে, বিস্তার এ দিয়ে দিচ্ছে, পর্যায়কাল টি চাইছে। হ্যাঁ, তো আমরা ফর্মুলা জানি ভি ম্যাক্সিমাম সমান সমান ওমেগা এ। আবার ওমেগা সমান সমান কি ছিল, 2 পাই ডিভাইডেড বাই টি। ঠিক আছে, তো এখান থেকে তোমাকে স্যারে টি বের করতে বলছে। ঠিক আছে, তাহলে আমরা ভি ম্যাক্স যদি এই পাশ থেকে এই পাশে নিয়ে যাই তাহলেই তো হয়ে যায়। তাহলে টি সমান সমান 2 পাই এ ডিভাইডেড বাই ভি ম্যাক্স। ওকে, তাহলে 2 পাই এর মানটা কত, এর মানটা হবে 0.06, এর মানটা 0.06, আর ভি ম্যাক্সটা কত, ভি ম্যাক্সটা হচ্ছে 0.3। তাহলে খেয়াল করো, এইগুলো কাটাকাটি করা যায়, সেটা উপর নিচে তুমি 100 দিয়ে গুণ করে দাও। উপর নিচে 100 দিয়ে গুণ করলে 0.06টা কত, 6 হয়, আর 0.3কে 100 দিয়ে গুণ করলে 30 হয়, তাহলে 6 আর 30 কাটা করলে 5 হয়। ঠিক আছে, এখন উত্তরটা বের হয়ে গেছে 2 পাই বাই 5। দেখো উত্তর বের হয়ে গেছে 2 পাই ডিভাইডেড বাই 5। আচ্ছা, এখন আমরা পরবর্তী প্রশ্নটিতে চলে যাই। কি বলা হয়েছে, যে সরল দোলগতি সম্পন্ন কোনো বস্তু কণার গতির সমীকরণ যদি এত হয় তাহলে সর্বাধিক বেগ কত। ইকুয়েশন থেকে কিন্তু আমরা ডাটা বের করার প্রসেসটা জানি, যে কি ফর্মুলা হচ্ছে এক্স সমান সমান এ সাইন ওমেগা টি। এখানে এটা আমাদের তাহলে এ,
এর মান দিয়ে দিস তাহলে 20, তাই না? আর ওমেগা হচ্ছে টি এর সাথে যেটা থাকে সেটা ওমেগা, ওমেগার মান হচ্ছে 31। হ্যাঁ, এটা তোমার আদি দশ তো কোনো কাজে লাগবে না, সর্বাধিক বেগ নির্ণয়। তাহলে ভি ম্যাক্সের ফর্মুলা বসাই দিই, ভি ম্যাক্স সমান ওমেগা ইন্টু এ, তাহলে ওমেগা ইন্টু এ, 31 দুগুণ কত 62, পাশে একটা শূন্য ছিল, সো দ্য কারেক্ট আনসার ইজ 620। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন, একটি বস্তুর সর্বোচ্চ বিস্তার এত সেকেন্ড দোলন করে সর্বোচ্চ বেগ কত? পারো, ভি ম্যাক্স সমান ওমেগা এটা দিয়ে করে ফেলতে পারবা। একটা সহজ ধরনের সম্পূর্ণ সমীকরণ দিয়ে দিছে, তোমাকে অনেকগুলো জিনিস বের করতে বলছে। এটা জগন্নাথে আগে রিটেন ছিল, তখন এটা আসছে। তো দেখো এখানে এইটা হচ্ছে এর মান, এটা হচ্ছে ওমেগার মান, এটা হচ্ছে ডেল্টার মান। স্যারে কম্পাঙ্ক চাইছে, কম্পাঙ্ক মানে কি এফ, এফ বের করা যদি তুমি ওমেগা বা টি এসব বের করতে পারো, তো এইটাই তোমাদের ওমেগা, তাই না? তাহলে ওমেগা যেহেতু 10, তো আরামসে আমরা এফ বের করে ফেলতে পারবো। ওমেগার সমান ছিল 2π এফ, একটা ফর্মুলা, ঠিক আছে? তাহলে এখান থেকে এফ বের হয়ে গেল কত, 10/2π, 10/2π মানে কত 5π। এবার আসলে সর্বাধিক সরণ, সর্বাধিক সরণ মানে কি? সর্বাধিক সরণ মানে কি? সে সর্বোচ্চ কতটুকু যাইতে পারে? সে সর্বাধিক তার বিস্তার পর্যন্ত যাইতে পারে। হ্যাঁ, তাহলে এটা ছিল আমাদের কি কম্পাঙ্ক, কম্পাঙ্ক বের হলো। সর্বাধিক সরণ মানে কি? সর্বাধিক সরণ মানে হচ্ছে সর্বাধিক সরণ, এটার মিনিংটা হচ্ছে, সর্বাধিক সরণের মিনিংটা হচ্ছে বিস্তার, ঠিক আছে? বিস্তার, বিস্তার কত? এই যে 20। তাহলে আমরা সর্বাধিক সরণ এ সমান সমান কত লিখবো? 20 লিখবো। নেক্সট কাজ হলো গতিবেগ। হ্যাঁ, আমাদেরকে গতিবেগ বের করতে হবে। গতিবেগ মানে কি? ভি। গতিবেগ মানে কি? ভি। তো ভি বের করার ফর্মুলাটা কি? আমাদের কি বলছে? সর্বাধিক সরণ, সর্বাধিক গতিবেগ, সর্বাধিক ত্বরণ সব বের করতে হবে। তো সর্বাধিক সরণ ভি ম্যাক্স, সর্বাধিক গতিবেগ ভি ম্যাক্সের ফর্মুলা কি ছিল? ওমেগা এ, তাই না? এখন ওমেগার মান তো আমরা জানি 10, হ্যাঁ, তাহলে 10, আর এর মানও তো আমরা জানি 20, তাহলে কত হবে? 200। এরপর নেক্সট একটাই শুধু বাকি, ত্বরণ, সর্বাধিক ত্বরণ বের করতে হবে। এখন এটা তো পড়াই নাই, হ্যাঁ, সর্বাধিক ত্বরণ তো আমি এখনও পড়াই নাই, তাহলে চলো এটা পড়ে নিই আগে। সর্বাধিক ত্বরণ, ওইটা কি ছিল? সর্বাধিক গতিবেগ। এখন সর্বাধিক ত্বরণ তো পড়াই নেই, চলো আগে ত্বরণটা পড়ে আসি। আমাদের বেগ যেখানে পড়ছিলাম তার ঠিক পরে আমরা ত্বরণ পড়বো। এই যে এই টপিকটার নাম কি ছিল বলো দেখি? এই টপিকটার নাম হলো সর্বাধিক বেগ, সর্বাধিক বেগ। হ্যাঁ, এখন আমি কি পড়াবো? সর্বাধিক ত্বরণ, সর্বাধিক ত্বরণ। তো ত্বরণ অ্যাকচুয়ালি কীভাবে পায়? ত্বরণ পায় হলো বেগ থেকে, হ্যাঁ, এ থেকে পাবে। তাহলে তুমি যদি বেগকে যদি ডিফারেন্সিয়েট করো তাহলে তুমি কি পাবা? ত্বরণ পেয়ে যাবা। বেগের ইকুয়েশন কী ছিল? এ ওমেগা কস ওমেগা টি, এটাকে জাস্ট ডিফারেন্সিয়েট করে ফেলো। হ্যাঁ, তো এ ওমেগা তো আসেই, কস ওমেগাকে ডিফারেন্সিয়েট করলে কত হবে? সাইন ওমেগা টি, বাট অ্যাকচুয়ালি সামনে একটা মাইনাস এসে পড়ে। আর এ ওমেগা টিকে ডিফারেন্সিয়েট করলে আরেকটা ওমেগা আসে, ফলে এটা স্কোয়ার হয়ে যায়। তাহলে মাইনাস এ ওমেগা স্কোয়ার। সাইন ওমেগা টি কিন্তু আগে আমরা বের করে রাখছি, মনে করে দেখো, ওই যে রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স, ওই যে কী যেন একটা বের করা ছিল না, সাইন ওমেগা টি, মনে করে দেখো আমাদের কিন্তু সাইন ওমেগা টি বের করা আছে। যাই হোক, আমরা ওই দিকে যাবো না, ওইদিকে না গিয়ে এ আর সাইন ওমেগা টিকে একসাথে নিয়ে আসবো। এ এবং সাইন ওমেগা টি দুইটা মিললা কিন্তু এক্স হয়ে যায়। দেখো, এ এবং সাইন ওমেগা টি পুরোটা মিলে কী হয়ে যায়? এক্স হয়ে যায়। তার আমরা একটা কাজ করতে পারি, আমরা একে সরাই ফেলতে পারি এবং সাইন ওমেগা টিকে সরাই ফেলতে পারি, সরাই এক্স লিখতে পারি, ঠিক আছে? তাহলে আমরা এটাকে সরাই ফেলাম, সরাই এক্স লিখতে পারি, ঠিক আছে? তাহলে এক্স লিখলে আমাদের ফর্মুলা কিন্তু রেডি হয়ে গেল, এ ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। এখন তুমি চাচ্ছ কি একে ম্যাক্সিমাম করতে? একে যদি ম্যাক্সিমাম করতে চাও, তোমাকে আগে ইয়ার দিকে তাকাইতে হবে, চিত্রের দিকে তাকাইতে হবে। তো ওই যে পেন্ডুলামের একটা চিত্র আঁকছিলাম না, পেন্ডুলামের চিত্র কেমন ছিল? এই যে এরকম সে দুলতেছে, হ্যাঁ, এখানে কি ছিল? এক্সের মানটা 0, কিন্তু এখানে ভি এর মানটা ম্যাক্সিমাম। এখন তুমি কি চাচ্ছ? যে এর মান বের করতে। এখন এক্সের মান যদি 0 হয়, এর মানও তো 0 হয়ে যাচ্ছে, এটা তো তাহলে মিনিমাম ভ্যালু। তার মানে এখানে এক্সের মান 0 হলে এর মানটাও কী হয়ে যায়? 0 হয়ে যায়, ঠিক আছে? তাহলে এক্সের মান তুমি 0 বসাও, হ্যাঁ, এর মানটাও 0 হয়ে যাবে, এটা তার মিনিমাম ভ্যালু। আর যদি তুমি ম্যাক্সিমাম ভ্যালু বের করতে চাও, তখন তুমি কোথায় পাবা? এই যে দুলতে দুলতে এখানে আসতে দিবা, এখানে এ ম্যাক্সিমাম পাবা। ক্লিয়ার? তার মানে এইখানটায় এক্সের মান তো এ এর সমান, তাহলে এক্স ইকুয়াল এ লিখবা, তাহলে হবে মাইনাস ওমেগা স্কোয়ার এ, এটাই হচ্ছে এ এর ম্যাক্সিমাম ভ্যালু, ঠিক আছে? তো এই ফর্মুলাটাই ওই অঙ্কে লাগবে, হ্যাঁ, যে অঙ্কটা আমরা করতেছিলাম। এ ম্যাক্স সমান সমান, এই যে সর্বাধিক ত্বরণ, এ ম্যাক্স সমান সমান, এ ম্যাক্স সমান সমান কত? ওমেগা, এই যে মাইনাস ওমেগা স্কোয়ার এ, ঠিক আছে? সব মান দেওয়া আছে, খালি বসা দাও, ম্যাথ শেষ। ওমেগার মান কত ছিল? 10 ছিল, তাহলে আমরা যদি বসায় দিই তাহলে কত হবে? মাইনাস 10 স্কোয়ার ইন্টু এর মানটা কত? এর মানটা 20, তাহলে আনসারটা হবে মাইনাস 100 আর 20 দিয়ে গুণ করে 2000, মাইনাস 2000 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে? আচ্ছা,
সো এরই মাধ্যমে আমাদের এই ম্যাথটাও শেষ হয়ে গেল। এ ম্যাক্সিমাম সমান সমান মাইনাস ওমেগা স্কোয়ার এ। এখন থেকে তাহলে তোমরা সর্বাধিক বেগের ম্যাথ পারবা, এটা আমি আর করাবো না, এটা তোমাদের কি SW হিসেবে দিয়ে দিচ্ছি। এখন তোমাদের অনেকগুলো SW থাকবে, কারণ আমি তো সর্বাধিক বেগের দেখবো অনেকগুলো ম্যাথ আছে, ঠিক আছে। এই যে সর্বাধিক অবস্থান থেকে শুরু হয়েছে, এটা তোমরা SW, সর্বাধিক বেগ এটাও তোমাদের জন্য SW, হ্যাঁ, এগুলো বাসায় কিন্তু অবশ্যই করবা। তারপরে হচ্ছে একটি সরল দৈর্ঘ্য সম্পন্ন একটি বস্তু কণা যে কোনো মুহূর্তে ত্বরণ এত সরণ এত, এটা সর্বাধিক বেগ না, বাট ত্বরণের সূত্র যে এই ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কয়ার এক্স, এই সূত্র দিয়েও তোমরা ম্যাথটা করে ফেলবা। খুবই সহজ সহজ ম্যাথ কিন্তু এগুলা, ঠিক আছে। আচ্ছা, পরবর্তীতে আমরা চলে যাচ্ছি হচ্ছে টাইপ 3-তে। টাইপ 3টা হলো পর্যায়ভিত্তিক গতি ডিফারেনশিয়াল ইকুয়েশন বা ডিফারেনশিয়াল সমীকরণ। ডিফারেনশিয়াল সমীকরণটা হচ্ছে এরকম যে ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এক্স ইজ ইকুয়াল টু 0, এইটাই হচ্ছে ডিফারেনশিয়াল ইকুয়েশন, ঠিক আছে। এই ইকুয়েশনটা দিয়েই আমরা এখন কি করব, ম্যাথ সলভ করব। দেখো এখানে একটা প্রশ্ন দেওয়া আছে যে এই যে ইকুয়েশন দিয়ে বলছে এই সমীকরণটা কৌণিক কম্পাঙ্ক কত। তো আমাদের বেসিক যে ইকুয়েশনটা ছিল, ভালো মতো তাকাও, ডি স্কোয়ার এক্স ডিটি স্কোয়ার, এই সামনে মনে মনে 1, এর সামনে অন্য কোনো কিছু থাকা যাবে না, শুধু 1 থাকতে পারবে। এখন আমাদের এখানে সামনে তো ভাই 4, আমি ইকুয়েশনটা একটু গুছিয়ে লিখি, 4 ডি স্কোয়ার এক্স ডিটি স্কোয়ার প্লাস কত 16x ইজ ইকুয়াল টু 0। তো এই 4টাকে রাখা যাবে না, পুরোটাকে 4 দিয়ে ডিভাইড করতে হবে। তো পুরোটাকে যদি 4 দিয়ে ডিভাইড করি তাহলে কি দাঁড়ায়, ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার প্লাস কত 4x হয়, তাই না। আচ্ছা, তাহলে এখন তুমি কম্পেয়ার করতে পারবা, হ্যাঁ, যে আমাদের ফর্মুলা যেটা ছিল যে ডি স্কোয়ার এক্স ডিটি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এক্স ইজ ইকুয়াল টু 0 ছিল। এখন তুমি কম্পেয়ার করো, তাহলে ওমেগা স্কোয়ারের সাথে 4 এর কম্পেয়ার করলে কত হয়, ওমেগা স্কোয়ার ইজ ইকুয়াল টু যদি 4 হয় তাহলে ওমেগা সমান সমান 2 হবে। স্যারে কি চাইছে, কৌণিক কম্পাঙ্ক চাইছে। দেখো তাহলে তো উত্তর বের হয়ে গেল, ওমেগার মান 2। সো দ্য কারেক্ট আনসার ইজ 2 রেডিয়ান পার সেকেন্ড। চলো আমরা আরেকটা ম্যাথ সলভ করি, যে কোনো একটি তরঙ্গের সমীকরণ এত হলে ওই তরঙ্গটির কৌণিক কম্পাঙ্ক কত হবে। আগেই বলছিলাম সামনে কোনো সংখ্যা রাখা যাবে না, পুরোটাকে তুমি ভাগ করে দাও, 3 দিয়ে ভাগ করে দাও, তাহলে কত হবে, ডি স্কোয়ার এক্স ডিটি স্কোয়ার প্লাস 27কে 3 দিয়ে ডিভাইড করলে 9 হয়। তাহলে আমাদের আনসারটা কি দাঁড়াচ্ছে, ওমেগা স্কোয়ার সমান সমান 9 দাঁড়াচ্ছে, তাই না। ওমেগা স্কোয়ার যদি 9 হয়, ওমেগার মান কত হবে, 3 হবে। ওমেগার মান কত হবে, 3 হবে। সো তোমার আনসারটা হচ্ছে 3। এখন স্যার কি চাইছে, কৌণিক কম্পাঙ্ক চাইছে, তাইলে 3, ঠিক আছে, ওমেগাই তো চাইছে। হ্যাঁ, এটা সমীকরণটাই দিয়েছে, জিএসটিতে দেখো কোনো ম্যাথ না, এটা ডিরেক্ট সমীকরণটাই আসছে। তাহলে উত্তর কি হবে, ডি স্কোয়ার এক্স ডিটি স্কোয়ার প্লাস কই ওমেগা স্কোয়ার এক্স ইজ ইকুয়াল টু 0, এটা হবে অপশন বি। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে আমাদের টাইপ 4। আমরা হচ্ছে টাইপ 4 থেকে পরবর্তী ক্লাসে শিখবো, অর্থাৎ এই ক্লাসে 50% শেষ। সো আজকের মতো এতটুকুই। আমরা নেক্সট ক্লাসে গতিশক্তি, বিভব শক্তি, এই রিলেটেড যত ম্যাথ আছে আমরা সবগুলো শেষ করব, ঠিক আছে। সো তোমরা সবাই অবশ্যই প্রিপারেশন নিতে থাকো, কালকে তোমাদের কিন্তু এক্সাম রয়েছে। তো এই যত টপিক পড়ালাম এতটুকু পর ভালো মতো এক্সাম দিবা। আল্লাহ হাফেজ।